ইতিমধ্যে আমরা যেগুলো অলরেডি জেনেছি আমাদের গত প্রিভিয়াস ক্লাসে, বেসিক ইন্টারফেস, ভিজুয়াল ম্যাজিক প্রোর মেনু সিস্টেম কি এবং ড্যাশবোর্ড কীভাবে ইউজ করতে হয়, রিনিউয়াল ম্যানেজমেন্ট রিপোর্ট, বেশ কিছু রিপোর্টকে নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরে রিভাইভাল পলিসি কীভাবে ক্যালকুলেশন করবেন, কীভাবে রিভাইভাল ক্যালকুলেশন করবেন, আদার্স বা নিজের লোন সারেন্ডার ম্যাচুরিটি ক্যালকুলেশন, এসবি রিপোর্ট, ম্যাচুরিটি রিপোর্ট, পলিসি রেজিস্টার, পেমেন্ট লিঙ্ক কীভাবে সেন্ড করতে হয়, আর ইমেল কনফিগারেশন কীভাবে করতে হয়, এবং তার সঙ্গে আপনাদের দেখিয়েছি আমরা যে কম্প্রিহেনসিভ ইন্স্যুরেন্স রিপোর্ট কীভাবে তৈরি করতে হয়। তো এগুলো আমরা জেনেছি। তো এই সিরিজটা আমাদের কন্টিনিউয়াস চলবে। তো আমরা আশা করছি আমরা 4-5টা ক্লাসের মধ্যে এই পুরো ভিজুয়াল ম্যাজিক প্রোর সিরিজটা কমপ্লিট করব। তো আজকে আমাদের সেকেন্ড সিরিজ, সেকেন্ড ক্লাস। আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা জানবো বা শিখব সেটা হচ্ছে ডেটা এন্ট্রি কীভাবে করতে হয়, ম্যানুয়ালি ডেটা কীভাবে এন্ট্রি করতে হয় এবং তার প্রয়োজনীয়তা কতটুকু, সেটা আমরা আজকে দেখাবো। তারপরে দেখাবো প্রেফারেন্স যেটা রয়েছে, একটা রিপোর্ট যখন আমরা কাউকে শেয়ার করি, সেই রিপোর্ট শেয়ার করার আগে নিজের সেটিংসগুলো ঠিক কীভাবে করতে হয়, সেই প্রেফারেন্স থেকে সেই সেটিংসগুলো আজকে আমরা আলোচনা করব। তারপরে দেখাবো আমরা এসএমএস যে আমরা পাঠাই ক্লায়েন্টদের, বার্থডে, অ্যানিভার্সারি, ওয়েডিং অ্যানিভার্সারি বা বিভিন্ন যে ইন্টিমেশনগুলো রয়েছে, ডিউ ইন্টিমেশনগুলো রয়েছে, সেগুলো কি করে অটো শিডিউলিং করা যায়, যে আপনার কম্পিউটার থেকে অটোমেটেড কীভাবে পাঠানো যায়, আপনার বসে আপনাকে পাঠাতে হবে না, অটোমেটেড কীভাবে পাঠানো যায়, সেই অটোমেটেড এসএমএস শিডিউলিং আজকে শিখব। তারপরে আপনাদের অনেকেই আমাকে বলেছে যে আমার রিপোর্টে কী করে আমি রিপোর্টটা কাস্টমাইজ করতে পারবো, আমি যে থিমগুলো ইউজ করি সেই থিমটাকে কী করে কাস্টমাইজ করতে পারবো। তো সেই থিম বিল্ডিংটাও আজকে আমরা আলোচনা করব। তারপরে দেখাবো লিপস মোবাইল ম্যাজিক লাইফ ইন্স্যুরেন্স পোর্টফোলিও সিস্টেম। এই লিপস কীভাবে ট্রান্সফার করতে হয়, কীভাবে অপারেট করতে হয়, কী এর ইউটিলিটি, সেটাও আজকে ডিসকাস করা হবে। এছাড়াও দেখাবো পেপারলেস অফিস সিস্টেম, যেটা অ্যাকচুয়ালি আপনার নিজের একটা ইডিএমএস, ইলেকট্রনিক ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা আপনারা আমাদের ভিজুয়াল ম্যাজিক প্রো সফটওয়্যার থেকে মেনটেন করতে পারেন। এছাড়াও আমরা প্রেজেন্টেশনের কিছু কিছু অংশ আজকে ডিসকাস করব, কি করে ইন্ডিভিজুয়ালি স্পেশাল প্রেজেন্টেশন দিতে হয়, মিক্স কি করে করতে হয়, ফ্যামিলি মিক্স কি করে করতে হয়, এবং সর্বশেষে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে উমাংয়ের উপর, জীবন উমাং, এই মুহূর্তে যে পলিসিটা সবচেয়ে হিট পলিসি এখন এই মুহূর্তে বলা যায়, তা জীবন উমংয়ের উপরে কিছু প্রেজেন্টেশন ভিজুয়াল ম্যাজিক প্রো থেকে আজকে দেখাবো। তো জীবন উমংয়ের উপরে কত রকমভাবে প্রেজেন্টেশন দেওয়া যায়। তো আসুন শুরু করা যাক আজকের আমাদের ভিজুয়াল ম্যাজিক প্রোর ক্লাস 2। তো সকলকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ফার্স্ট শুরু করছি ডেটা এন্ট্রি দিয়ে। তো ডেটা এন্ট্রির জন্য আমরা অনেকেই অনলাইনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই। আমাদের নিজস্ব পোর্টালের মাধ্যমে আমরা অনলাইন ডেটা ডাউনলোড করে নিই এবং তার মাধ্যমে আমরা পুরো সফটওয়্যারটা পরিচালনা করি। তো আমি ব্যক্তিগতভাবে রেকমেন্ড করব যে আপনারা অনলাইন ডাউনলোডিংয়ের উপর ডিপেন্ডেন্সি ছাড়ুন। কেননা আপনারা অধিকাংশ সময় দেখেন যে এলআইসির পোর্টাল অধিকাংশ সময়ই বন্ধ থাকে, ওটিপি আসতে দেরি করে, কখনো কখনো ওটিপি আসে না। তো সেক্ষেত্রে অনেক অসুবিধা হয় এবং সফটওয়্যার পরিচালনা করতেও অসুবিধা হয়। এটি একটি কারণ, এবং সবচেয়ে বড় যেটা কারণ, যে কারণে আমি ম্যানুয়াল এন্ট্রি করতে বলবো, বেসিক্যালি আমরা কি করি, আমরা যে পলিসিগুলো করি, যেগুলো আমাদের অলরেডি পলিসি, সেইগুলো আমাদের সফটওয়্যারে আমরা এন্ট্রি করে রাখি। কিন্তু ভিজুয়াল ম্যাজিক প্রো সফটওয়্যার শুধু নিজের পলিসি এন্ট্রি রাখার সফটওয়্যার নয়। ভিজুয়াল ম্যাজিক প্রো সফটওয়্যার হচ্ছে আপনি কত বেশি প্রসপেক্টের ডেটা এখানে রাখবেন সেই সফটওয়্যার। যে ক্লায়েন্ট আপনার অলরেডি টাচে আছে, যে আপনার পলিসি হোল্ডার, তার রেকর্ড তো আপনি পাচ্ছেনই, সেটা আমরা ডিউ লিস্ট থেকে পান, কখনো কখনো আপনার তার সঙ্গে কোঅর্ডিনেশন সবসময় থাকেই। তো যারা প্রসপেক্ট, যারা আপনার পলিসি হোল্ডার নয়, তাকে তো আপনার গ্রিপে আনতে হবে, তাকে তো আপনার প্রসপেক্টিং করতে হবে, তাকে তো পলিসি বেচতে হবে, তাকে তো বার্থডে উইশ করতে হবে, তাকে তো অ্যানিভার্সারি উইশ করতে হবে, তাকে তো বিভিন্ন পলিসির, বিভিন্ন প্ল্যানের, বিভিন্ন প্রেজেন্টেশনের আপনাকে ক্যাম্পেনিং করতে হবে। তো তাকে ক্যাম্পেনিং করতে গেলে আপনার ডেটা এন্ট্রি কিন্তু মাস্ট। তো আজকে আপনাদের দেখাবো সেটা হচ্ছে ম্যানুয়ালি ডেটা কিভাবে এন্ট্রি করবেন।
প্রথমেই আপনাদের দেখাবো একটি আননোন কাস্টমার আপনি কিভাবে এন্ট্রি করবেন, যে আপনার পলিসি হোল্ডার নয়, আপনি প্রসপেক্ট হিসেবে আপনি আপনার সফটওয়্যারে তার নাম, তার ডেটা এন্ট্রি করে রেখে দিতে চাইছেন। তো ডেটা এন্ট্রির জন্য প্রথমে আপনাকে যেতে হবে আমাদের ভিজুয়াল ম্যাজিক প্রো সার্ভিসিং পার্টির ডেটা মেনটেন্যান্স অপশানে। ডেটা মেনটেন্যান্স থেকে আপনাকে যেতে হবে কাস্টমার ম্যানেজমেন্টে। কাস্টমার ম্যানেজমেন্ট থেকে আপনি কাস্টমারসে ক্লিক করে আপনি আপনার কাস্টমারের রেকর্ড এন্ট্রি করতে পারেন। কাস্টমার এন্ট্রি করার আগে আমাদের সফটওয়্যারে কতগুলো বেসিক মাস্টার ক্রিয়েট করতে হয়। তো আগে আমি কাস্টমার এন্ট্রি করা দেখানোর আগে কিছু বেসিক মাস্টার এন্ট্রি করা দেখাবো, যেগুলো না থাকলে আপনি কাস্টমার ক্রিয়েট বা কাস্টমার এন্ট্রি করতে পারবেন না। যেমন ধরুন আপনার ব্রাঞ্চ মাস্টার, আপনার জোন মাস্টার, আপনার ব্যাংক মাস্টার, আপনার এরিয়া মাস্টার, এইগুলো কিন্তু আপনাকে প্রিভিয়াসলি ক্রিয়েট করে রাখতে হবে। তো দেখুন, একদম ডেটা মেনটেন্যান্সের উপরেই আমাদের রয়েছে একটি মাস্টার ডেটা। এই মাস্টার ডেটায় কি আছে না, জোনস অফ এলআইসি, ডিভিশন অফ এলআইসি, ব্রাঞ্চ অফ এলআইসি, এজেন্সিস, এরকম পরপর করে এক একটি প্যানেল রয়েছে, তো যেগুলো আপনাকে ফিল আপ করে রাখতে হবে। তো এর একটি শর্টকাট প্রসেস আমাদের কাছে আছে, সেটা আমি দেখাবো। যদি আপনি আপনার ব্রাঞ্চ মাস্টার, ডিভিশন মাস্টার বা জোনস মাস্টার একসঙ্গে এন্ট্রি করে রাখতে চান, তার জন্য আপনি যাবেন টুলস অ্যান্ড ইউটিলিটিজ। টুলস অ্যান্ড ইউটিলিটিসে গিয়ে ওখানে দেখবেন একটি অপশান রয়েছে উপরে, ইম্পোর্ট ব্রাঞ্চ। এই ইম্পোর্ট ব্রাঞ্চে ক্লিক করবেন। এই ইম্পোর্ট ব্রাঞ্চে ক্লিক করার পর উপরে আপনাকে আপনার নিজের জোন সিলেক্ট করতে হবে। যেমন ধরুন আমরা যে জোনে বিলং করি, যেমন ইস্টার্ন জোন, আমি ইস্টার্ন জোন সিলেক্ট করলাম। আমি তারপরে সিলেক্ট করলাম, ধরুন অলরেডি হাওড়া ডিভিশন আমার সফটওয়্যারে ইনক্লুড করা আছে, তাই আমি একটা অন্য ডিভিশন এখানে এন্ট্রি করে দেখাতে চাইছি। যেমন ধরুন আমি এখানে ইস্টার্ন জোনের মধ্যে আমি চাইলাম যে বর্ধমান ডিভিশনটা, আমি সমস্ত ব্রাঞ্চগুলো এখানে ইম্পোর্ট করব। বর্ধমান ডিভিশন সিলেক্ট করার পর সমস্ত ব্রাঞ্চ সিলেক্ট করে আমি জাস্ট নিচের ইম্পোর্ট বটমে ক্লিক করব। বর্ধমান ডিভিশনের 12টা ব্রাঞ্চ আমার সফটওয়্যারে ইম্পোর্ট হয়ে গেল, যেটি আপনি ডেটা মেনটেন্যান্সের মাধ্যমে গিয়ে মাস্টার ডেটায় গিয়ে ব্রাঞ্চ মাস্টারে দেখতে পাবেন যে আপনার সমস্ত ব্রাঞ্চ এখানে, বর্ধমানের ব্রাঞ্চ এখানে ইম্পোর্ট হয়ে গেছে। দেখুন এখানে হাওড়া ডিভিশন ছাড়াও এখানে বর্ধমানে যে সমস্ত ব্রাঞ্চগুলো আছে সমস্ত ব্রাঞ্চ কিন্তু এখানে অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে গেছে। তো অনেক ক্ষেত্রে কি হয়, আপনি যখন কোনো সার্ভিসিং পলিসি আপনার সফটওয়্যারে এন্ট্রি করেন, দেখা যায় অন্য ব্রাঞ্চ, অন্য ডিভিশনের পলিসি আছে, তো সেখানে আপনাকে ব্রাঞ্চ অ্যাসাইন করতে হয়। তো ব্রাঞ্চ অ্যাসাইন করতে গিয়ে সমস্যা হয়। তো যদি আপনি এটা এন্ট্রি করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যাটা হবে না। তারপর যেটা ক্রিয়েট করতে হয় আপনার একটা এজেন্সি মাস্টার। আমরা জানি যে ভিজুয়াল ম্যাজিক প্রোতে একের পরে একাধিক এজেন্সি কোড এখানে মেনটেন করা যায়। একটি নির্দিষ্ট সফটওয়্যারে আপনি একাধিক এজেন্সি কোড মেনটেন করতে পারেন। আপনি আপনার নিজের এজেন্সি কোড, আপনার স্ত্রীর নামে যদি এজেন্সি কোড থাকে, এছাড়া যদি আদার্স কোনো এজেন্সি কোড মেনটেন করতে চান, সেটি কিন্তু আপনি এখানে এন্ট্রি করে রাখতে পারেন। তো কীভাবে এন্ট্রি করবেন, এজেন্সি মাস্টারে গিয়ে আমি এই প্লাস বটমে ক্লিক করব। ক্লিক করে আপনি ইনিশিয়ালি, যেমন ধরুন কোনো একটা এজেন্টের আমি নাম এখানে রাখতে চাইছি, যেমন ধরুন আমি এজেন্টের নাম দিলাম হয়তো সাপোজ পি, এজেন্সি কোড দিলাম 01235, এজেন্সি কোড নাম্বার দিলাম 43J, ওকে 0012543J, ওকে। নাম দিলাম হয়তো পি জানা, শর্ট নেম পি জানা, ফুল নেম প্রণব জানা। ওনার ডেট অফ বার্থ দিতে হবে, আমি একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম, ধরুন 18/8/1983, আমি একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম। তারপরে যেগুলো রয়েছে যেমন লাইসেন্স ইনফরমেশন, ডিভিশনাল কোড, এগুলো হচ্ছে অপশনাল, সেগুলো আপনি রাখতেও পারেন, এগুলো এত ম্যান্ডেটরি ব্যাপার না, অথবা নাও রাখতে পারেন। আর তার অ্যাড্রেস, তার টেলিফোন নাম্বার, যেটি রাখতে হবে সেটি হচ্ছে ক্লাব মেম্বার আপনি এখানে মেনশন করতে পারেন। যেমন ধরুন ক্লাব মেম্বার আমি জাস্ট ওনার জেডিএম ক্লাব মেম্বার মেনশন করলাম, ব্রাঞ্চ কোড মেনশন করলাম 43J। স্যাটেলাইট অফিস আপনি রাখতে পারেন, নাও পারেন, ডিভিশনাল কোড রাখতে পারেন। তো এইগুলো আপনার লিখে দেওয়ার পর আপনাকে উপরের এই সেভ অ্যান্ড ক্লোজ অথবা সেভ বটমে ক্লিক করতে হবে। আমি এখানে সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম, আমার এজেন্সি মাস্টার রিপোর্টটি এখানে সেভ হয়ে গেল। তো এজেন্সি মাস্টার ছাড়াও আরও কিছু বেসিক আমাদের
মাস্টার ডেটা ক্রিয়েট করতে হয়, সেগুলো আপনাকে আমরা এখানে অল্প অল্প করে দেখাবো। যেমন ধরুন ডক্টরস প্যানেল। ডক্টর প্যানেলসটা এখানে আপনি এন্ট্রি করে রাখতে পারেন আপনারা যে এরিয়ায় কাজ করেন। আপনি আপনার এরিয়ার ডক্টর মাস্টার আপনি রাখতে পারেন, তার নাম, তার স্পেশালাইজেশন, তার লিমিট কত আছে, কোন এরিয়ার ডাক্তার, হ্যাঁ, তার অ্যাড্রেস কি আছে, এগুলো আপনি আপনার সফটওয়্যারে সেভ করে রেখে দিতে পারেন, যেগুলো আপনার অনেক সময় ফার্দার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে লাগে। এছাড়া কোম্পানি পিএ কোড, যদি আপনি স্যালারি সেভিংস পলিসি করেন সেক্ষেত্রে কোম্পানি পিএ কোড আমাদের লাগে, না হলে আপনি স্যালারি সেভিংস পলিসি এখানে এন্ট্রি করতে পারবেন না। কোম্পানির পিএ কোড, তার সাব পিএ কোড, ডিপার্টমেন্ট নাম্বার, কোন কোম্পানিতে বিলং করছে, কন্ট্যাক্ট পার্সন কে আছে, কন্ট্যাক্ট পার্সন টু, অ্যাড্রেস, এই ইনফরমেশনগুলো দিয়ে আপনি কিন্তু পেইং অথরিটি কোডস সেভ করতে পারেন। এগুলো আমি এন্ট্রি করে দেখাচ্ছি না, তো এগুলো আপনারা এইভাবে এন্ট্রি করে আপনারা আপনার সফটওয়্যারে রাখতে পারেন। এছাড়াও এরিয়া মাস্টার, এটি খুব গুরুত্বপূর্ণ। কাস্টমারদের এরিয়া ওয়াইজ সার্চিং করার ক্ষেত্রে, এরিয়া ওয়াইজ সিআরএম মেনটেন করার ক্ষেত্রে এই এরিয়া মাস্টারটি খুব গুরুত্বপূর্ণ। তো আপনারা সকলেই এরিয়া মাস্টারটি খুব সুন্দর করে ইউজ করতে পারেন। এর জন্য আপনি প্লাসে গিয়ে যার যেমন এরিয়া আপনারা অ্যাসাইন করতে চান সেইভাবে এরিয়া মাস্টার ক্রিয়েট করতে পারেন। যেমন ধরুন আমি এখানে এরিয়া অ্যাড করতে চাইছি, এখানে একটা সাপোজ ধরুন মেমারি, আমি মেমারি বলে আমি এখানে একটা এরিয়া অ্যাড করলাম, শর্ট ফর্ম মেমারি। সাব এরিয়া আপনি মেমারির আন্ডারে সাব এরিয়া দিতে পারেন, বা মেমারিকেও একটা পার্টিকুলার মেমারিকেও আপনি সাব এরিয়ার মধ্যে রাখতে পারেন। আমি এখানে পার্টিকুলার মেমারিকে সাব এরিয়া রাখলাম। সিটি দিলাম হয়তো সাপোজ মেমারি দিলাম, স্টেট ওয়েস্ট বেঙ্গল, পিন নাম্বার দিলাম 713-125 যাই হোক দিলাম, দিয়ে আপনি নিচের এই অ্যাড বটমে ক্লিক করতে পারেন। এবার যদি আপনি মেমারির আন্ডারে আরও কোনো সাব এরিয়া অ্যাড করতে চান, এই সাব এরিয়া নেম দিয়ে কিন্তু আপনি অ্যাড করতে পারেন। ঠিক আছে, তো এটা আমি এখানেই সেভ করলাম। তো এই বেসিক মাস্টারগুলো না থাকলে কিন্তু আপনি আপনার কাস্টমার এন্ট্রি করতে পারবেন না। তো আসুন এবার শুরু করা যাক কীভাবে কাস্টমার এন্ট্রি করবেন ম্যানুয়ালি। কাস্টমার এন্ট্রি করার জন্য আপনি প্রথমে যাবেন ডেটা মেনটেনেন্সে। ডেটা মেনটেনেন্সে যাওয়ার পর কাস্টমার ম্যানেজমেন্টে গিয়ে কাস্টমার্স এন্ট্রি করার জন্য আপনি উপরের এই প্লাস বটমে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের একটা কাস্টমার গ্রুপের ফর্ম ওপেন হবে, যেখানে আপনি আপনার এই কাস্টমারগুলো এন্ট্রি করতে পারবেন। দেখুন ফর্মটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে যেটা চাইছে সেটা হচ্ছে গ্রুপ কোড। তো গ্রুপ কোডটা অ্যাকচুয়ালি কী জিনিস? গ্রুপ কোডটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ফ্যামিলি কোডও বলি এটাকে। যখন আমরা কোনো একটা ফ্যামিলিকে টার্গেট করি, প্রসপেক্ট বানাই, তখন শুধু তার নামই যে এন্ট্রি করবে এমন নয়, তার নাম এন্ট্রি করার সঙ্গে সঙ্গে তার মিসেসের, তার ছেলে মেয়ে বা তার বাবা মার সকলের রেকর্ডে কিন্তু আমি আমার সফটওয়্যারে রাখার চেষ্টা করব। তো যে কারণে পার্টিকুলার ওই ফ্যামিলিটাকে রেকগনাইজ করার জন্য একটা সার্টেন গ্রুপ কোড দেওয়ার প্রয়োজন পড়ে। তো এটাকে আমরা গ্রুপ কোড বলি বা ফ্যামিলি কোড বলি। যেমন ধরুন আমি একটা গ্রুপ ক্রিয়েট করতে চাইছি যার নাম হয়তো সাপোজ প্রসেনজিৎ দে। ঠিক আছে, তো আমি ওনাকে চাইবো যে পি দিয়ে আপনি গ্রুপ কোডটা শুরু করুন, বা পিডি দিয়েও শুরু করতে পারেন। এটা আমার ব্যক্তিগত রেকমেন্ডেশন, কেননা আপনি পিডি দিয়ে সার্চ করলেই বুঝতে পারবেন যে এই ভদ্রলোকের নাম নিশ্চয়ই পি দিয়ে শুরু আছে এবং এনার টাইটেল ডি দিয়ে আছে, তো সার্চ করতে অনেক সুবিধে হয়। তো পিডি লিখে আমি এখানে অটোফিল বটমে ক্লিক করে দিলাম। তারপরে আসছি, ওনার স্যালুটেশন সিলেক্ট করলাম, তারপরে আমি ওনার নাম লিখলাম PROSENJITDEY। ওকে, তো একটি ঘর থেকে আরেকটি ঘরে যাওয়ার জন্য আপনাকে এন্টার, কিবোর্ড থেকে এন্টার বা ট্যাব বটন প্রেস করে যেতে হয়। আমি এখানে এন্টার প্রেস করলাম। তারপরেই আসছে কাস্টমারটি ইন্ডিভিজুয়াল না কর্পোরেট। যদি ক্লায়েন্ট কর্পোরেট হয়, যেমন ধরুন অনেক সময় বিভিন্ন ব্যাংকেও আপনারা পলিসি বিক্রি করেন, বিভিন্ন সংস্থাকেও আপনারা পলিসি বিক্রি করেন, সেক্ষেত্রে আপনাদের কোম্পানিকেও পলিসি বিক্রি করেন, সেক্ষেত্রে আপনাকে কর্পোরেট ক্লায়েন্টটি সিলেক্ট করতে হবে। ন্যাচারালি আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে পারেন। তারপরেই আসছি আমরা রেফার, কে আপনাকে এই কাস্টমারটা রেফার করেছে। যদি আপনার সেলফ রেফার হয় সেক্ষেত্রে আপনি এটাকে সেলফ বলে মেনশন করতে পারেন। তারপরে আপনি চলে যান ক্যাটাগরি অপশানে। ক্যাটাগরিতে আমরা এখানে 4 ধরনের ক্যাটাগরি অলরেডি এন্ট্রি করে দিয়েছি, যেমন ক্লায়েন্ট, আদার, পার্সোনাল, প্রসপেক্ট। তো
এছাড়াও যদি আরো আপনি ক্লায়েন্টের ক্যাটাগরি, কাস্টমারের ক্যাটাগরি বাড়াতে চান, আপনি আমাদের বেসিক মাস্টারে গিয়ে, ক্যাটাগরি মাস্টারে গিয়ে আপনি আরো একাধিক ক্যাটাগরি কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি এনাকে জাস্ট প্রসপেক্টিং ক্যাটাগরিতে রাখলাম, প্রসপেক্ট ক্যাটাগরিতে। তারপরে আসছি ওনার রেটিং। রেটিংটা কি জিনিস? রেটিং হচ্ছে আপনি একটা কাস্টমারকে কিভাবে মার্ক করছেন, যে এই ক্লায়েন্টটা আমার কোন রেটিংয়ের মধ্যে পড়ে। এক একটা কাস্টমার এক একটা এজেন্টের হিসেবে এক এক রকমভাবে রেটিং হয়। কারো কাছে হয়তো কেউ ইনকাম বেসিসে রেটিং করে, কারো অন্যভাবে রেটিং করে। তো আমি চাইবো যে ইনকাম বেসিসে রেটিং করাটাই বেটার। তো কারো কাছে হয়তো মনে হয় যে বছরে যে 10 লক্ষ টাকা ইনকাম করে তাকে আমি এই রেটিংয়ে রাখবো, যে 20 লক্ষ টাকার পুরো বছরে ইনকাম করে তাকে আমি ভিআইপি রেটিংয়ে রাখবো, বা কে হয়তো 10 লাখ টাকার নিচে রাখছে ইনকাম করে তাকে আমি বি রেটিংয়ে রাখবো বা বি প্লাস রেটিংয়ে রাখবো। এইভাবে আপনি কিন্তু রেটিং সিলেক্ট করতে পারেন। তো এক্ষেত্রে আমি এটাকে এই রেটিং সিলেক্ট করলাম। তারপরে আসছি আমি এনার অ্যাড্রেস ডিটেলস। অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা এরা দুটো পার্ট রেখেছি, একটা হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আর একটা হচ্ছে অফিসিয়াল কন্ট্যাক্ট অ্যাড্রেস। তো রেসিডেন্সিয়াল ক্ষেত্রে যেন ওনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আমি দিলাম, সাপোজ ওনার অ্যাড্রেস দিলাম নসিবপুর, দুর্গারামপুর, সিঙ্গুর। আচ্ছা, এরপরে দেখুন এরিয়া। এরিয়া যদি আপনি এখানে সিলেক্ট করে দেন, সাপোজ ধরুন আমি এখানে সিঙ্গুর এরিয়া সিলেক্ট করে দিলাম, অটোমেটিক্যালি দেখুন ওনার সিটি, ওনার পিনকোড, ওনার স্টেট অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে যাবে। তো এরিয়া মাস্টার ক্রিয়েট করে রাখার একটা এটাই সুবিধে, যদি আগে থেকে আপনি এরিয়া মাস্টার ক্রিয়েট করে রেখে দেন সেক্ষেত্রে আপনাকে সিটি, কান্ট্রি, পিনকোড, স্টেট এই সমস্তগুলো বারবার এন্ট্রি করতে হবে না। তো এখানে আপনার অটোমেটিক্যালি এন্ট্রি হয়ে যাবে। তো এগুলো আপনি জাস্ট এন্টার প্রেস করে করে বেরিয়ে যান। ধরুন ফোন নাম্বার দিলাম, ফোন নাম্বার দেওয়ার পর আপনি তার অফিসিয়াল অ্যাড্রেস রাখতে পারেন। যদি অফিসিয়াল অ্যাড্রেস রাখতে চান, সাপোজ ধরুন 31/B সাইমন কলোনি, ঠিক আছে। তো এনার আমি অ্যাড্রেসটা সাপোজ ধরে নিচ্ছি অন্য জায়গায়, কলকাতা। এইভাবে আপনি তার অফিস অ্যাড্রেসও রাখতে পারেন। অফিস অ্যাড্রেস দেওয়ার পর তারপরে আমরা চলে আসছি তার কমিউনিকেশন ডিটেলস, ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস সাপোজ দিলাম PROSENJIT@gmail.com। আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। যদি সেকেন্ড ইমেল অ্যাড্রেস রাখতে চান, কোনো সিসি মেল রাখতে চান, সেটিও আপনি এখানে টাইপ করে রাখতে পারেন। তার ফ্যাক্স নাম্বার, তার মোবাইল নাম্বার আমি এখানে দিয়ে দিলাম। দেখুন মোবাইল নাম্বার দেওয়ার পরই একটি মেসেজ আপনাদের কাছে আসবে, সেটা হচ্ছে ভিজুয়াল ম্যাজিক প্রো মেসেজ, ডু ইউ উইশ টু চেঞ্জ মেম্বার্স মোবাইল নাম্বার অলসো। তো এক্ষেত্রে এটা কি করতে হয়, অনেকেই আমাকে কোশ্চেন করে এই ক্ষেত্রে আমরা কি করব। তো আপনাকে আপনাদের একটু বুঝিয়ে দিই। যদি আপনি যে গ্রুপ হেড হচ্ছে, যে ফ্যামিলির মেন, তার মোবাইল নাম্বারটাই আপনি সব ক্ষেত্রে ইউজ করতে চান, তো এক্ষেত্রে আপনি নো অপশানে ক্লিক করবেন। আর যদি পার্টিকুলার সমস্ত মেম্বারকে আপনি ইন্ডিভিজুয়ালি মেসেজ পাঠাতে চান, ইন্ডিভিজুয়ালি উইশ করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে ইয়েস করে মেম্বারেরও মোবাইল নাম্বারগুলো অ্যাড করতে হবে। তো এক্ষেত্রে আমি নো অপশানে ক্লিক করলাম। নো অপশানে ক্লিক করলাম মানে হচ্ছে এই মোবাইল নাম্বারটা ওনার আদার্স মেম্বারের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তারপরে আমি চলে গেলাম সেন্ড ইউজ ইউজ ফর এসএমএস। যদি এই নাম্বারটি আমরা এসএমএস পারপাস ইউজ করতে চাই, যদি সেকেন্ড নাম্বার, ফার্স্ট নাম্বার রাখি, কোন নাম্বারটা আমরা এসএমএস পারপাস ইউজ করতে চাইছি সেটি কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো বেসিক ইনফরমেশন অ্যাড করে নেওয়ার পরই তারপরে দেখুন ডান দিকে একটি আমাদের অপশন রয়েছে, একটা পোর্শন রয়েছে, সেটি হচ্ছে গ্রুপ মেম্বার ডিটেলস। তো গ্রুপ মেম্বার ডিটেলসটা অ্যাকচুয়ালি কি জিনিস? গ্রুপ মেম্বার ডিটেলসটা হচ্ছে একটি ফ্যামিলিতে, একটি গ্রুপে মেম্বার কজন আছে, কারা কারা মেম্বার, সেই মেম্বারগুলো কিন্তু আপনাকে এখানে অ্যাড করে দিতে হবে। যেমন প্রসেনজিৎ দে এই গ্রুপে ইনি নিজে একটা মেম্বার, এনার নিজের নামটা যেমন অ্যাড করতে হবে, তার সঙ্গে সঙ্গে এনার আদার্স যদি কেউ থেকে থাকে সেই মেম্বারের নামগুলো কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারেন। প্রথমে আপনি অ্যাডে ক্লিক করবেন। দেখুন প্রথমে অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গেই প্রসেনজিৎ দে নামটি অটোমেটিক্যালি এখানে চলে এসেছে। এর কারণ হচ্ছে প্রসেনজিৎ দেকে পার্টিকুলার প্রসেনজিৎ দেকেও একটা মেম্বার হিসেবে এখানে ডিটেক্ট করছে। তো আপনি জাস্ট ওনার কাস্টমার আইডেন্টিফিকেশন নাম্বার যদি রাখতে চান রাখতে পারেন,
তারপরে আপনি এন্টার প্রেস করে করে পরের ট্যাবগুলো আপনি যেতে পারেন। তারপরে ওনার ডেট অফ বার্থ, ধরুন আমি ডেট অফ বার্থ দিতে চাইছি 19/9/1990, ডেট অফ বার্থ গ্রিটিংস। এখানে আমাদের দু ধরনের ডেট অফ বার্থ থাকে, একটু বলে নেওয়া ভালো। অনেকের কি হয়, অফিসিয়াল ডেট অফ বার্থ আলাদা হয়, আবার অ্যাকচুয়াল ডেট অফ বার্থ আলাদা হয়। তো কোনো কারণে এলআইসির কারণে আপনার অফিসিয়াল ডেট অফ বার্থ চেঞ্জ করতে হয়েছে, তো আপনি সে অফিসিয়াল ডেট অফ বার্থে তাকে যদি বার্থডে উইশ করেন, তো সেক্ষেত্রে ওটা একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়। তো এখানে কিন্তু আপনি তার অ্যাকচুয়াল ডেট অফ বার্থটা আলাদা করে গ্রিটিং অপশানে মেনশন করতে পারেন। তারপরে আসছি ম্যারেজ ডেট। আপনি যদি ম্যারেজ ডেট রাখতে চান, আপনি ম্যারেজ ডেট রাখতে পারেন। ধরুন ম্যারেজ ডেট দিলাম এখানে, দিলাম 12/12/2018, ওকে। তারপর হচ্ছে স্পাউস নেম। স্পাউস নেম মানে ওনার স্পাউস কে আছে, ওনার মিসেসের নামটা আমি এখানে মেনশন করতে পারেন। যেমন ধরুন আমি মিসেসের নাম দিলাম পারমিতা দে। তারপরে ফাদার্স নেম, মাদার্স নেম, অ্যানুয়াল ইনকাম, প্যান কার্ড, আধার কার্ড, একাধিক ইনফরমেশন কিন্তু আপনি চাইলেও আপনার সফটওয়্যারে রাখতে পারেন। একটা জিনিস মাথায় রাখবেন যে এই ডেটা যে এন্ট্রি করছেন এটা কিন্তু বারবার করবেন না, এটা কিন্তু আপনি লাইফে একবার করবেন। তো এটি প্রথমে আপনার কষ্টকর মনে হলেও, বোরিং মনে হলেও, কিন্তু এটি আগামী দিনে আপনাকে অনেক বেশি ফল দেবে। তো এই কষ্টসাধ্য জিনিসটি যদি আপনারা করতে পারেন, তো ফিউচারে কিন্তু এটা আপনাদের অনেক হেল্প করবে। তো ফাদার্স নেম আপনি রাখতে পারেন, ধরুন ফাদার্স নেম দিলাম হয়তো দেবব্রত দে। মাদার্স নেমও রাখতে পারেন, হয়তো মাদার্স নাম দিলাম শ্রাবণী দে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, অ্যানুয়াল ইনকাম এই জায়গাটা আপনাদের ফোর্সফুলি আমি বলবো, অবশ্যই যখনই কোনো ক্লায়েন্টের ডেটা আপনারা এন্ট্রি করবেন কাস্টমার মাস্টারে, বাবার নাম, মায়ের নাম, স্পাউসের নেম এন্ট্রি করুন আর নাই করুন, অ্যানুয়াল ইনকামটা অবশ্যই এন্ট্রি করবেন। অ্যানুয়াল ইনকামটার কি বৈশিষ্ট্য, কি এর ইউটিলিটি, সেটা আমরা পরবর্তী আমরা সেশনগুলোতে ডিসকাস করব। এটি আপনাকে আগামী দিনে প্রসপেক্টিং করতে ভীষণ ভীষণ হেল্প করবে। তো আমি জেনারেলি ওনাকে 10 লক্ষ টাকার একটা ইনকাম দিলাম। তো অনেকেই আমরা অ্যানুয়াল ইনকামটা উল্লেখ করি না, তো বুঝতে পারি না এই কাস্টমারকে কোন পলিসি সাজেস্ট করা উচিত। যখন আমরা এনার ইন্স্যুরেন্স গ্যাপ অ্যানালিসিস করব, যখন কোনো আমরা প্রসপেক্টিং টুলস দিয়ে এনার প্রসপেক্টিং অ্যানালিসিস করব, সেক্ষেত্রে কিন্তু এই অ্যানুয়াল ইনকামটার খুব গুরুত্ব রয়েছে। তারপর আপনি প্যান কার্ড রাখতে পারেন, প্যান নাম্বার, আধার নাম্বার দিতে পারেন। আমি এখানে অত টাইপ করে সময় নষ্ট করছি না আপনাদের, আমি তার পরের অপশানে চলে যাচ্ছি। তার ডান দিকে দেখুন একটা অপশন রয়েছে সিআরএম গ্রুপ। হোয়াট ইজ সিআরএম গ্রুপ? আগের দিন আমরা ডিসকাস করেছি অল্প করে যে সিআরএম সেন্টার, কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট সেন্টার, আর সিআরএম গ্রুপ দুটো কি একই জিনিস? না, দুটো এক জিনিস না। সিআরএম গ্রুপ আর সিআরএম সেন্টার সম্পূর্ণ আলাদা জিনিস, দুটো সেপারেট জিনিস। সিআরএম গ্রুপটার প্রয়োজনীয়তাটা কি, কিভাবে এটা কাজে লাগে, এর কতটা ইউটিলিটি, এটিও আমরা নেক্সট সিজনে বিশদভাবে ডিসকাস করব। তো এখানে আপনাকে বলে দিই, একটা কাস্টমারকে যদি প্রপার আপনি ক্যাটাগরাইজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রসপেক্টিং গুলোকে সার্চিং করতে আপনার অনেক সুবিধা হয়। যখন আপনার কাছে অনেক হিউজ ডেটাবেস হয়ে যাবে, তখন কিন্তু আপনি ম্যানুয়ালি ম্যানুয়ালি মেনটেন করতে পারবেন না যে কার কবে কি আছে, কোনজন এইচএনআই কাস্টমার, কোনজন নতুন বিয়ে করেছে, কোন কাস্টমারের ছোট্ট ছেলে আছে, কোন কাস্টমার বিজনেসম্যান, কোন কাস্টমার ডক্টরস, কোন কাস্টমার প্রফেশনালস। তো এগুলো সিলেক্ট করতে বুঝতে অনেক সময় অসুবিধা হয়ে যায়, কিন্তু সফটওয়্যার আপনাকে এই ব্যাপারে অনেকটা হেল্প করতে পারে। তো যখনই আপনি কোনো কিছু এন্ট্রি করছেন, আপনি চাইলে সিআরএম গ্রুপটিও কিন্তু মেনটেন করতে পারেন। যেমন ধরুন এক্ষেত্রে আমি ওনাকে সিলেক্ট করলাম ইয়াং কাপলস ক্যাটাগরিতে সিলেক্ট করলাম। আপনি চাইলে একাধিক সিআরএম গ্রুপেও সিলেক্ট করতে পারেন। যদি আপনি বলেন যে ইয়াং কাপলস অ্যান্ড ফ্যামিলি উইথ চিলড্রেন, আপনি একসঙ্গে একাধিক সিআরএম গ্রুপেও সিলেক্ট করতে পারেন। মানে যে ইয়াং কাপলস ফ্যামিলি উইথ চিলড্রেনও হতে পারে, আবার এইচএনআই কাস্টমারও হতে পারে। তারপরে আপনি সিলেক্ট করতে পারেন ওনার রিলিজিয়ন। আপনার রিলিজিয়ন আমি হিন্দু সিলেক্ট করলাম। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম বেঙ্গলি। দেখুন নিচে একটি অপশান রয়েছে যে উনি যে রিলিজনে বিলং করেন, ওনার ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি। ওনার বাই ডিফল্ট ওনার যে ফেস্টিভ্যালগুলো রয়েছে,
সেই ফেস্টিভ্যালগুলো যদি আপনি অটো সিলেক্ট করে দেন, অটোমেটিক্যালি ওর ফেস্টিভ্যালগুলো সফটওয়্যার সিলেক্ট করে নেবে। এতে সুবিধা কি হয়, আপনি যখন উইশ করবেন, ওনাকে যখন গ্রিট করবেন, তখন এই সফটওয়্যার অটোমেটিক্যালি তাকে গ্রিট করতে পারে। এরপরে চলে যান আপনি পরের ট্যাবটা রয়েছে আমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যদি আপনার গ্রুপে যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটা সেম টু সেম রাখতে চান, সেক্ষেত্রে কোনো কিছু করার দরকার নেই। জাস্ট আপনি পরের ট্যাবগুলোতে চলে যান। যেমন ধরুন ইমেল অ্যাড্রেস, ওনার ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বারও অলরেডি এন্ট্রি করা আছে। তারপরে আমি যেতে পারি ওনার ব্যাংক ডিটেলস, তারপরে ওনার মিসলেনিয়াস ডিটেলস। তো ব্যাংক ডিটেলসে গিয়ে আমি এখানে ওনার ব্যাংক রেকর্ড এন্ট্রি করতে পারি। ওনার ব্যাংক রেকর্ড এন্ট্রি করার জন্য আপনি অ্যাডে ক্লিক করতে পারেন। অ্যাডে ক্লিক করে আপনার ধরুন আমি নাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক ফ্রম এসবিআই, ব্রাঞ্চ দিলাম হয়তো সিঙ্গুর, অ্যাকাউন্ট টাইপ দিলাম এসবি, অ্যাকাউন্ট নাম্বার দিলাম, এমআইসিআর নাম্বার দিলাম, আইএফএসসি কোড দিলাম, তারপরে আপনার অ্যাড্রেস দিতে পারেন, আরও ইনফরমেশন দিতে পারেন। দেওয়ার পরে আপনি এটিকে সেভ করতে পারেন। তারপরে আপনি এর সঙ্গে বলে রাখি, এর সঙ্গে কিন্তু একাধিক ব্যাংকও আপনি রাখতে পারেন। যদি মনে করেন আপনি একাধিক ব্যাংক রেকর্ড রাখবেন, সেটিও কিন্তু আপনি এখানে রাখতে পারেন। তারপরে আপনি মিসলেনিয়াস অপশানে আসতে পারেন। এখানে তার প্লেস অফ বার্থ, এজ প্রুফ, কোয়ালিফিকেশন, যেমনটি আপনাদের এলআইসির ক্ষেত্রে লাগে সেগুলো আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। কোয়ালিফিকেশন, অকুপেশন টাইপ, এমপ্লয়েড, অকুপেশন কি, ঠিক আছে। অকুপেশন ধরুন আমি দিলাম অকুপেশন আর্কিটেক্ট, ওনার এমপ্লয়ার, নেচার অফ ডিউটি, সমস্ত ইনফরমেশন রাখতেন। যদি কোনো কারণে ডিমাইস হয়ে থাকে তার ডিমাইস ইনফরমেশন আপনি এখানে রাখতে পারেন। তো সব কিছু এন্ট্রি করার পর আপনাকে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করলেই আপনি এই কাস্টমারের মেম্বারটি অ্যাড করতে পারবেন। তো এই যে একটি কাস্টমার গ্রুপ ক্রিয়েট হলো, যে গ্রুপ হেড হচ্ছে প্রসেনজিৎ দে, এই গ্রুপের একটি মেম্বার হচ্ছে প্রসেনজিৎ দে। আপনি এর সঙ্গে সঙ্গে এনার আরও আদার্স মেম্বার রেকর্ডও এন্ট্রি করতে পারেন। যেমন ধরুন আমি এনার মিসেসের রেকর্ড দিয়ে এন্ট্রি করে রাখতে চাইছি। তো আবার আপনাকে অ্যাডে ক্লিক করতে হবে। মিসেসের নাম দিলাম পারমিতা দে, মিসেস, ডেট অফ বার্থ দিলাম হয়তো 14/8, ম্যারেজ ডেটটা আপনি যদি সেম ম্যারেজ ডেট হয়, সেম ম্যারেজ ডেট এখানে মেনশন করতে পারেন। সেম ম্যারেজ ডেট মানে হচ্ছে ধরুন ওনার ম্যারেজ ডেট কি ছিল, 12/12/2018। অটোমেটিক্যালি দেখুন এনার স্পাউস নেম অটোমেটিক্যালি প্রসেনজিৎ দে এখানে সিলেক্ট হয়ে গেল। তারপরে ওনার ফাদার্স নেম, ওনার মাদার্স নেম, ওনার প্যান নাম্বার, ওনার ইনকাম নাম্বার আপনি এখানেও কিন্তু মেনশন করতে পারেন। যদি উনি আলাদা করে ইনকাম করে থাকেন, সাপোজ ধরুন উনি হয়তো বছরে 5 লক্ষ টাকা ইনকাম করেন, সেটিও কিন্তু আপনি এখানে মেনশন করতে পারেন। সর্বশেষ যেটা হবে সেটা হচ্ছে রিলেশনতে আপনি অবশ্যই মেনশন করবেন যে গ্রুপ হেডের সঙ্গে যে মেম্বারটা আমি অ্যাড করছি এনার রিলেশন বিটুইন কি আছে। তো রিলেশন ওনার হচ্ছে ওয়াইফ রিলেশন সিলেক্ট করে দিলাম। এরপরে যদি আপনি পার্টিকুলার ওনার আরও মেম্বারের ডিটেলস আপনি ইনফরমেশনটা অ্যাড করতে চান, তো বাকি ট্যাবগুলো ক্লিক করে আপনি একটা একটা করে অ্যাড করতে পারেন। তো আমি আলাদা করে আর এন্ট্রি করে দেখাচ্ছি না। তো এইভাবে আপনাকে একটা মেম্বার আপনি এই গ্রুপে অ্যাড করতে পারেন। তো এটি হচ্ছে আমাদের একটা প্রপার কাস্টমার এন্ট্রি ম্যানুয়ালি সিস্টেম, যে কিভাবে একটি কাস্টমারকে আমরা ম্যানুয়ালি এখানে এন্ট্রি করতে পারি। তো এই কাস্টমারটা দেখতে পাচ্ছেন, এই কাস্টমারটা কিন্তু আমার পলিসি হোল্ডার নয়, এ আমার প্রসপেক্ট। তো কেন এন্ট্রি করলাম, ফার্দার যখন আমি একে বার্থডে উইশ করবো, অ্যানিভার্সারি উইশ করবো, বিভিন্ন প্ল্যানের আমরা প্রেজেন্টেশন ওনাকে শেয়ার করব, ক্যাম্পেনিং করব, তো শুধু পলিসি হোল্ডারকে শেয়ার করার স্বার্থে না করে যদি আমরা প্রসপেক্টকেও শেয়ার করতে পারি, তো সেক্ষেত্রে আমার প্রসপেক্টিংটা আরও ভালো হয়, অনেক বেটার হয়। তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আপনাকে সেভ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে উপরের দিকে যে আমাদের সেভ অ্যান্ড ক্লোজ এবং সেভ বটনটি রয়েছে, সেভ অ্যান্ড কন্টিনিউ, এই দুটো বটনের মধ্যে যে কোনো একটিতে ক্লিক করে আপনি এই পুরো ফর্মটি সেভ করতে পারেন। তো আমি এটাকে পূর্ণভাবে সেভ করে নেওয়ার জন্য সেভ অ্যান্ড ক্লোজ বটনে ক্লিক করলাম। তো দেখুন আমাদের কাস্টমারটি এন্ট্রি হয়ে গেল। কাস্টমার তো এন্ট্রি হলো। তো কাস্টমার এন্ট্রি হয়ে যাওয়ার পর আমি কিছু পলিসি এন্ট্রি করা আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা পলিসিও এন্ট্রি করতে পারেন। তো পলিসি এন্ট্রি করতে গেলে অনেকের অনেকভাবে অসুবিধা হয়,
অনেকে বলে যে আমরা এই পলিসি এন্ট্রি করতে পারছি না, ওই পলিসি এন্ট্রি করতে গিয়ে কোনো মেম্বারের নাম দেখাচ্ছে না। তো সেই অসুবিধাগুলো আজকে আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে দেখাবো কিভাবে আপনারা ম্যানুয়ালি পলিসি এন্ট্রি করতে পারেন, অনলাইন কিভাবে ডাউনলোড হয়, অনলাইন কিভাবে এন্ট্রি হয়, সেই সমস্ত ব্যাপারে আমরা নেক্সট সিজনে ডিসকাস করব। আজকে আমরা দেখাবো শুধুমাত্র ম্যানুয়ালি কিভাবে আপনারা এন্ট্রি করবেন। তো আসুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা পলিসি ম্যানুয়ালি এন্ট্রি করবেন। ম্যানুয়ালি পলিসি এন্ট্রি করার জন্য আপনি ডেটা মেনটেনেন্সে যাবেন। ডেটা মেনটেনেন্সে গিয়ে প্রপোজাল অ্যান্ড পলিসি ম্যানেজমেন্টে যাবেন। দেখুন, প্রপোজাল অ্যান্ড পলিসি ম্যানেজমেন্টে ক্লিক করার পরেই এখানে আমাদের এনবিবিওসি, প্রপোজাল, পলিসি এরকম পরপর পরপর কতগুলো মেনু রয়েছে। অনেকে যারা সার্টেন কারণে বিওসি করতে হয়, তো বিওসি রেকর্ডটা যদি আপনি আপনার সফটওয়্যারে রাখতে চান, আপনি কিন্তু আপনার ভিজুয়াল ম্যাজিক প্রো সফটওয়্যারে বিওসি রেকর্ডটিও রাখতে পারেন। এছাড়া যদি আপনি প্রপোজাল এন্ট্রি করতে চান, তো সেটিও আপনি রাখতে পারেন। তো এইগুলো আমরা এখন এন্ট্রি করে আপনাদের দেখাচ্ছি না, আমি এখন জাস্ট ডাইরেক্ট চলে যাচ্ছি কি করে পলিসি এন্ট্রি করতে হয়। পলিসি এন্ট্রি করার জন্য আপনি পলিসি মেনুতে যাবেন। পলিসি মেনুতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পলিসি ট্যাবুলার ভিউটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 554 জনের পলিসি অলরেডি আমার সফটওয়্যারে এন্ট্রি করা আছে। তো যে কোনো পলিসি সার্চিং করার জন্য আপনি উপরে রিফাইন বটমে ক্লিক করে পলিসি সার্চ করতে পারেন। আপনি নাম দিয়ে সার্চ করতে পারেন, প্রিমিয়াম দিয়ে সার্চ করতে পারেন। যেমন ধরুন আমি নাম দিয়ে সার্চ করলাম, হয়তো SOMNATH, আমার জাস্ট নাম মনে আছে। যেই সোমনাথ দিয়ে সার্চ করলাম, সঙ্গে সঙ্গে সোমনাথ নাম দিয়ে আমার ডেটাবেসে কতগুলো পলিসি আছে আপনি ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছেন। অথবা আপনার হয়তো পলিসি হোল্ডারের নাম মনে নেই, কিন্তু ওনার শুধু প্রিমিয়াম অ্যামাউন্টটা মনে আছে। হয়তো প্রিমিয়াম অ্যামাউন্টটা মনে আছে যে 7,124 টাকা প্রিমিয়ামের ওই পলিসি হোল্ডারটা ছিল, ওনার ওটা মনে আছে, উনি কে নামটাও ভুলে গেছেন। আমি জাস্ট 7,124 দিয়ে টাইপ করে ওনাকে গো করলাম, সঙ্গে সঙ্গে দেখুন যে 7,124 টাকা দিয়ে প্রিমিয়ামের কোন ভদ্রলোক আছেন বা কোন ভদ্রমহিলা আছেন, সঙ্গে সঙ্গে আপনার সফটওয়্যার কিন্তু সার্চিং হয়ে বেরিয়ে আসছে। তো এটা আপনাদের সার্চিং অপশন। তো পলিসি এন্ট্রি করবেন কিভাবে, আসুন এবার দেখে নেওয়া যাক। তো পলিসি এন্ট্রি করার জন্য আপনাকে উপরের প্লাস বটমে ক্লিক করতে হবে। তো পলিসি এন্ট্রি করতে গেলে আপনি প্রথমেই দেখবেন গ্রুপ কোড বলে একটি জায়গা রয়েছে, তার নিচে রয়েছে লাইভ এসইওর, তার পাশে রয়েছে একটি লোকেট চিহ্ন বা তীর চিহ্ন, যেখান থেকে আপনি যার পলিসি আপনি এন্ট্রি করতে চাইছেন তার রেকর্ডটি কিন্তু আপনি এখানে সার্চ করতে পারেন। যেমন ধরুন আমি হয়তো চাইছি যে প্রসেনজিৎ দে, যার আমি রেকর্ডটা এইমাত্র এন্ট্রি করলাম, তারই আমি পলিসি এন্ট্রি করতে চাইছি। কিভাবে এন্ট্রি করব, তার জন্য আপনাকে যেতে হবে জাস্ট গ্রুপ কোডের পাশে আপনার এই তীর চিহ্ন বটমে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে কাস্টমারটিকে সার্চ করতে হবে। কাস্টমার সার্চ করার জন্য আপনি গ্রুপ কোড দিয়ে সার্চ করতে পারেন, অথবা সার্চ অন অপশানে গিয়ে নেম দিয়ে সিলেক্ট করে আপনি কাস্টমারের নেমটি লিখেও সার্চ করতে পারেন। প্রসেনজিৎ দিয়ে সিলেক্ট করলাম, ওনার অ্যাড্রেস দেখে বুঝতে পারলাম যে এই প্রসেনজিৎ দেখেই আমরা চাইছি, ওকে করলাম। সঙ্গে সঙ্গে প্রসেনজিৎদের ইনফরমেশনটি কিন্তু আমাদের এখানে চলে আসছে। তারপরে দেখুন লাইভ এসইওর পাশেই যে অপশানটা রয়েছে, আমি এই গ্রুপের কার পলিসি করতে চাইছি, মানে অ্যাকচুয়ালি লাইভ এসইওর কে আছে সেটিও কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। যদি আপনি মনে করেন যে গ্রুপ তো প্রসেনজিৎ দে, কিন্তু আমি অ্যাকচুয়ালি পলিসি করতে চাইছি পারমিতা দের, আপনি এখানে পারমিতা দেখে সিলেক্ট করতে পারেন। তারপরে এন্টার প্রেস করে করে আপনি তার পলিসি নাম্বার দিতে পারেন। পলিসি নাম্বার যেমন ধরুন আমি দিলাম একটি ডেমো, প্যান নাম্বার চাইলে প্যান নাম্বার রেজিস্টার করতে পারেন। কমিটমেন্ট ডেট দিলাম সাপোজ ধরুন 15/12/2018। টেবিল নাম্বার দিলাম হয়তো সাপোজ 836 জীবন লাভ। 21 বছরের টার্মে আমি পলিসিটা দিলাম, 15 বছরের পেইং টার্মে সামেশোর দিলাম হয়তো সাপোজ 5 লাখ টাকা। তো দেখুন এখানে সঙ্গে সঙ্গে আমাদের প্রিমিয়াম ক্যালকুলেশন হয়ে গেল যে ওনার ইয়ারলি মোডে যদি আমি কোনো কারণে পলিসিটা করে থাকি তো ওনার কত প্রিমিয়াম আসছে। তো ইয়ারলি মোডেও করতে পারেন, আপনি মোড চেঞ্জ করতে পারেন। মোড চেঞ্জ করার জন্য আপনাকে এই মোড অপশানে যেতে হবে। তো অনেকে এন্ট্রি করতে কিছু বেসিক প্রবলেম ফেস করে, সেটা হচ্ছে মান্থলি পলিসি এন্ট্রি করতে গিয়ে অনেকে অনেক 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 সব অসুবিধা ফিল করে। তো সেটা আমি মান্থলি পলিসি কীভাবে এন্ট্রি করবেন দেখাবো। সাপোজ ধরুন এই পলিসিটাই যদি আমি মান্থলি মোডে এন্ট্রি করতে চাই, কিভাবে এন্ট্রি করব। তো প্রথমত আমি এখানে মোড দেখে মান্থলি মোড সিলেক্ট করলাম, 21 বছরের টার্ম দিলাম, 15 বছরের পে টার্ম দিলাম। মান্থলি মোডে ওনার প্রিমিয়ামটা ক্যালকুলেট করলাম, ওনার মান্থলি মোডের প্রিমিয়াম আসছে নিয়ার অ্যাবাউট 2200। তারপরে ওনার ডাবল এক্সেল বেনিফিট রাইডার সিলেক্ট করলাম এবং
ওনার ডিএবি জিএসটি সব কিছু বেসিক প্রিমিয়াম নিয়ে ওনার টোটাল প্রিমিয়াম আসছে ফার্স্ট ইয়ারে 2,377 টাকা। তো এটি এন্ট্রি করার পরে কিন্তু আপনার পলিসিটি এন্ট্রি হলো না। এর সঙ্গে সঙ্গে যখনই আপনি মান্থলি মোডে করছেন, একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি মান্থলি মোডের হয় এবং সেই পলিসিটি যদি আপনার ন্যাচ অপশানে থাকে, ন্যাচ পেমেন্ট মোডে থাকে, আপনাকে অবশ্যই কিন্তু ন্যাচ পেমেন্ট মোডটাকে অ্যাক্টিভেট করে দিতে হবে। তো ন্যাচ পেমেন্ট মোডটা আপনি কিভাবে অ্যাক্টিভেট করবেন, তার নিচেই দেখুন একটি অপশান রয়েছে ন্যাচ অ্যান্ড এনএফটি ডিটেলস। এই ন্যাচ আর এনএফটি ডিটেলস অ্যাড করার জন্য পাশের এই ব্লু বটমটিতে ক্লিক করতে হবে। ব্লু বটমটিতে ক্লিক করে আপনি এর ন্যাচ এবং এনএফটি ডিটেলস এন্ট্রি করতে পারেন। আপনি ন্যাচ অপশনটি সিলেক্ট করলাম, ডেবিট ডে। এই ডেবিট ডেটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট এলআইসি ডেবিট ডেট যেমন আছে আপনাদের যে ডেটগুলো বাই ডিফল্ট ডেবিট ডেট, যদি আপনার কোনো কারণে মনে হয় যে বাই ডিফল্ট ওই ডেবিট ডেটটা এখানে শো করছে না, সেটি কিন্তু আপনি ম্যানুয়ালি মেনটেন করতে পারেন। তো বেসিক্যালি এটা অটোমেটিক্যালি তুলে নেবে ডেবিট ডেটটা। ধরে নিচ্ছে আমি 15 তারিখে ওনার ডেবিট ডেট, যদি ওনার কারণে 28 তারিখে হয় আপনি এটা মেনশন করতে পারেন। তো বাই ডিফল্ট এখানে 15 তারিখ তুলে নিয়েছে সফটওয়্যার। তারপরে আসছে ওনার অ্যাকাউন্ট ডিটেলস। ওনার ন্যাচ ডিটেলসটা অ্যাকচুয়ালি কোন ব্যাংকের সঙ্গে অ্যাসাইন করা আছে। তো আপনার এটা সিলেক্ট করার জন্য আপনি এই পাশের তীরচিহ্ন অপশানে ক্লিক করতে পারেন। এখানে দেখুন এনার ব্যাংক ডিটেলস যেহেতু এখানে অ্যাড করা রয়েছে, তো আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। যদি মনে হয় যে না এই ব্যাংক ডিটেলসে এই ব্যাংক নাম্বারে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু এই ন্যাচটি করা নেই, তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে যে পাশের ব্যাংক অ্যাড বটমটি রয়েছে এই পাশে ক্লিক করে কিন্তু তার ব্যাংকের ডেটাগুলো কিন্তু ইনফরমেশনগুলো কিন্তু এখানে এন্ট্রি করে দিতে হবে। যেমন ধরুন এই পলিসিটা হচ্ছে পারমিতা দের, তো আপনি পারমিতা দের অ্যাকাউন্টের ন্যাচটাকে অ্যাসাইন করেছেন, তো আপনি চাইলে এখানে পারমিতা দের নামের অ্যাকাউন্টটি এখানে অ্যাড করতে পারেন। যদি মনে করেন ওনার ব্যাংক ইনফরমেশন, ব্রাঞ্চ ইনফরমেশন এত কিছু আমার মনে নেই এই মুহূর্তে, আপনি জাস্ট ওনার নামটা সিলেক্ট করেও ওকে করে দিতে পারেন। সিলেক্ট করে দিলেও কিন্তু আপনার ন্যাচ অ্যাসাইন কমপ্লিট হবে। এবং যদি আপনি এনএফটি রেকর্ডও এখানে মেনশন করতে চান, সেটিও কিন্তু আপনি এখানে মেনশন করে দিতে পারেন। সমস্ত মেনশন হয়ে যাওয়ার পর সাবমিশন ডেট সাপোজ দিলাম 15/12/2018, এলআইসি ব্রাঞ্চ 4019, সমস্ত কিছু দেওয়ার পর আপনি ওকে করে দেবেন। ডু ইউ ওয়ান্ট টু রিক্যালকুলেট প্রিমিয়াম ফর মান্থলি মোড? ইয়েস। তো এটি আমাদের ন্যাচ এবং এনএফটি অ্যাসাইন করা হয়ে গেল। তারপরে আপনি এর নমিনেশন সিলেক্ট করতে পারেন। 4 ধরনের নমিনি আমাদের এখানে আছে, যেমন নমিনেশন, অ্যাসাইনি, প্রপোজার, বেনিফিশিয়ারি। তো যদি জেনারেল নমিনি হয়, নমিনি আপনি সিলেক্ট করতে পারেন। নমিনি কে আছে, ওনার হাজব্যান্ডকে নাম দিলাম, এইচ নামে এখানে চিনিয়ে দিলাম যে হাজব্যান্ড নমিনি আছে। যদি অ্যাপয়েন্টি থাকে অ্যাপয়েন্টিও মেনশন করতে পারেন। জাস্ট এন্টার প্রেস করে পরবর্তী ট্যাবগুলোতে আপনি যেতে পারেন। তারপরে দেখুন এখানে প্রিমিয়াম অ্যাডজাস্টেড বলে একটা অপশন দেখাচ্ছে। প্রিমিয়াম অ্যাডজাস্টেড বলতে যে আজকের ডেটে, যে ডেটে আমরা দাঁড়িয়ে আছি, যে আজকের ডেটে ওনার মোটামুটি কতগুলো প্রিমিয়াম অলরেডি অ্যাডজাস্টেড হয়ে যাওয়া উচিত, সফটওয়্যার অটোমেটিক্যালি কিন্তু ক্যালকুলেশন করে নেবে। তো আজকের ডেট যেমন আমরা সেপ্টেম্বরের 19 তারিখে আজকে আছি, তো আজকের ডেটে কিন্তু ওনার নিয়ার অ্যাবাউট 22টা প্রিমিয়াম অ্যাডজাস্ট হয়ে যাওয়া উচিত। যদি আপনার মনে হয় যে না এ মাসের এখনো প্রিমিয়ামটা অ্যাডজাস্টেড হয়নি, তাহলে আপনি 21টায় করে দিন, সঙ্গে সঙ্গে ওনার কিন্তু 15/9/2020 এফওইপি ডেট হয়ে যাবে। তারপরে রয়েছে ক্রিয়েট প্রিমিয়াম ডিপোজিট এন্ট্রি। হোয়াট ইজ ক্রিয়েট প্রিমিয়াম ডিপোজিট এন্ট্রি? তো এটি হচ্ছে, যদি আপনি এই যে প্রিমিয়াম ডিপোজিট যেগুলো হচ্ছে, যেগুলো এই যে 21খানা প্রিমিয়াম যে ডিপোজিট হয়েছে, এটির কমিশন স্ট্রাকচারটাও মেনটেন করতে চান, তাহলে কিন্তু আপনাকে এখানে চেকবক্স করতে হবে যে এনার যতগুলো পলিসি, এই 21খানা পলিসি যে প্রিমিয়াম ডিপোজিট হয়েছে তার কমিশন রেকর্ডটাও আমরা কিন্তু মেনটেন করব। তাহলে কিন্তু আপনাকে ক্রিয়েট প্রিমিয়াম ডিপোজিট এন্ট্রিসের চেকবক্সে ক্লিক করে দিতে হবে। তারপরে যদি কোনো আদার্স কোনো ইনফরমেশন থাকে, তার লোন নেওয়া আছে কিনা, কোনো এক্স চার্জ ডিপোজিট এলআইসিতে রয়ে গেছে কিনা, ঠিক আছে, তার লোন নেওয়া থাকলে তার ফুলি ডেট কবে, হ্যাঁ, তার এই সমস্ত অপশনগুলো চলে আসে। যদি পেনশন পলিসি এন্ট্রি করেন, পেনশন পলিসি একটা আমি এন্ট্রি করে দেখাবো, অনেকেরই পেনশন পলিসি এন্ট্রি করতে অসুবিধা হয়, সেক্ষেত্রেও কিছু কিছু ইনফরমেশন আলাদা করে শেয়ার করতে হয়। তারপরে আপনাকে নিচে আপনার এজেন্সি কোড সিলেক্ট করতে হয়, ব্রাঞ্চ কোড সিলেক্ট করতে হয়, এবং তার মেডিকেল ডিটেলস কি আছে, যদি নন মেডিকেল জেনারেল হয় নন মেডিকেল জেনারেল, বা নন মেডিকেল প্রফেশনাল, যাই হোক নন মেডিকেল জেনারেল করে আমি আপনার এখানে সেভে ক্লিক করে এটা পলিসিটাকে সেভ করতে পারি। তো আমি এটাকে জাস্ট সেভ বটনে ক্লিক করলাম। প্রিমিয়াম ডিপোজিট এন্ট্রি হ্যাজ বিন সেভড, ওকে, অ্যান্ড রেকর্ড সেভড সাকসেসফুলি। তো এইভাবে আপনি একটি
পলিসি ম্যানুয়ালি এন্ট্রি করতে পারেন। এর সঙ্গে সঙ্গে আরও দু একটা পলিসি আমি এন্ট্রি করে দেখাবো। তো পলিসি এন্ট্রি করতে দু একটা ক্ষেত্রে কারো কারো অসুবিধা হয়, যেমন ধরুন আমি একটা জয়েন্ট লাইফ পলিসি এন্ট্রি করতে যাচ্ছি। জয়েন্ট লাইফ পলিসি এন্ট্রি করতে গিয়ে অনেকেই এন্ট্রি করতে অসুবিধা হচ্ছে অনেকেরই। তো কিভাবে আপনারা এন্ট্রি করবেন, যেমন ধরুন আমি নতুন করে গেলাম পলিসিতে, অ্যাডে ক্লিক করলাম, এমন একটা কাস্টমারের আমি জয়েন্ট লাইফ পলিসি এন্ট্রি করতে চাইছি যার অলরেডি পলিসি আছে, তার রেকর্ড আছে। তো তার রেকর্ডটা আমি সার্চ করতে চাইছি। প্রথমে আপনি লাইফ অ্যাসিওরের পাশে এই তীর চিহ্নতে ক্লিক করতে পারেন। যেমন ধরুন আমি এখানে ধরুন অমিয় মাইতিকে আমি সার্চ করলাম, অমিয় মাইতি সিলেক্ট করলাম। এখানে দেখুন একটাই মেম্বার, এই অমিয় মাইতির গ্রুপে মেম্বার কিন্তু আমার একটাই এন্ট্রি আছে। ওনার এই মুহূর্তে বয়স হচ্ছে 47। ওনার আমি কোনো পুরনো কালে উনি কারো কোনো এজেন্টের কাছে একটা 89 টেবিল করেছিলেন, জীবনসাথী টেবিল করেছিলেন। তো আজকে আমি আমার সফটওয়্যার যখন এন্ট্রি করতে চাইছি ওনাকে কম্প্রিহেন্সিভ রিপোর্ট দেবো বলে, তো সেক্ষেত্রে এন্ট্রি করতে পারছি না। তো কীভাবে আপনারা এন্ট্রি করবেন, ফার্স্ট অফ অল আপনাকে মাথায় রাখতে হবে এনার যে স্পাউস আছে, ওনার যে ওয়াইফ আছে, ওনার ওয়াইফের নামটাও কিন্তু অ্যাজ এ মেম্বার এন্ট্রি করে দিতে হবে। তো এটিতে এন্ট্রি কীভাবে করবেন, আপনাকে আবার কাস্টমারে যেতে হবে, কাস্টমারে গিয়ে অমিয় মাইতি খুলতে হবে, সেখানে গিয়ে মেম্বার অ্যাড করতে হবে। তো অত জায়গা অত দূরে যাওয়ার দরকার নেই, খুব শর্টে একটা প্রসেস আছে। জাস্ট আপনি লাইফ অ্যাসিওরের পাশে এই ডান দিকের নিচের ডান দিকের এই অ্যাড বটমটিতে ক্লিক করুন। অ্যাড বটমটিতে ক্লিক করুন, ওনার মিসেসের নামটা আপনি দিয়ে দিন। ধরুন মিসেসের নাম দিলাম সাপোজ বন্দনা মাইতি, ওনার ডেট অফ বার্থ দিলাম হয়তো সাপোজ 14/1/1982। ওনার মোবাইল নাম্বার চাইলে দিতে পারেন। জাস্ট এইটুকু আপনি লিখে আপনি সেভ করে দিতে পারেন। ওনার বয়স চলে এলো। এবার আপনি দেখুন পলিসিটা করছি কিন্তু অমিয় মাইতির নামই আমি এন্ট্রি করছি। কীভাবে একটা 89 টেবিল আপনি এন্ট্রি করবেন, পলিসি নাম্বার দিলাম, একটা ডেমো আমি পলিসি নাম্বার দিলাম, রিক্স ডেট দিলাম ধরুন 12/12/2008 ডিসেম্বরের 12 তারিখ। আমি 89 টেবিল সিলেক্ট করলাম। অটোমেটিক্যালি দেখুন ওখানে স্পাউস নেমটি কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। তো স্পাউস নেম যদি আপনি না এখানে পান তাহলে কিন্তু ও ক্যালকুলেশন করতে পারবে না, কেননা 89 টেবিল মানে জয়েন্ট লাইফ যে পলিসিগুলো আছে সেই পলিসিগুলোর ক্ষেত্রে কিন্তু জয়েন্ট লাইফ এজে ধরে কিন্তু ট্যাবুলার প্রিমিয়াম ক্যালকুলেশন করা হয়। তো সেক্ষেত্রে কিন্তু প্রপার প্রিমিয়াম ক্যালকুলেশন করা সম্ভব হবে না। তাই জয়েন্ট লাইফ পলিসি যখনই আপনি এন্ট্রি করতে যাবেন অবশ্যই কিন্তু আপনাকে ওই নিচের প্লাসে ক্লিক করে, যদি আপনার কাস্টমারের ওয়াইফের নাম এন্ট্রি করা না থাকে, এখানে অ্যাড করে নিতে হবে। তো বাকি ইনফরমেশনগুলো আপনি দিয়ে আপনি এটা পলিসিটাকে সেভ করতে পারেন। যেমন ধরুন আমি 10 লাখ টাকার সামনে সুট দিলাম, ওনার প্রিমিয়াম ক্যালকুলেশন হয়ে গেল। ওনার আমি এটা ধরুন সাপোজ ইয়ারলি মোডই আছে, জাস্ট বাকি ইনফরমেশনগুলো আমি সিলেক্ট করে নিলাম। দেওয়ার পরে এখানে খেয়াল রাখতে হবে যে এই পলিসিটা আমার নিজের কোডে নয়, আদার্স কোডে। আপনার ব্রাঞ্চ কোড হয়তো সাপোজ 443 নন মেডিকেল জেনারেল। তো আদার্স কোডের পলিসি সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু এইভাবে ম্যানুয়ালি এন্ট্রি করতে পারেন। গিয়ে উপরের এই সেভ বটনটিতে বা বাঁদিকের সেভ অ্যান্ড ক্লোজ বটনটিতেও আপনি ক্লিক করতে পারেন। আরেকটা আমি এন্ট্রি করে দেখাবো যে কি করে আপনারা পেনশন পলিসি এন্ট্রি করবেন। তো পেনশন পলিসি এন্ট্রি করার সহজ প্রসেস হচ্ছে, আপনি কাস্টমারকে সিলেক্ট করুন। সাপোজ ধরুন আমি যে কোনো এখানে একটা কাস্টমার সিলেক্ট করলাম, অসীম পাল, হ্যাঁ অসীম পাল 41 এজ, ঠিক আছে। তো ওনাকে আমি একটা পেনশন পলিসি দিলাম পেনশন পলিসি। যদি আজকের ডেটেও আমি পেনশন পলিসি বিক্রি করি, সাপোজ ধরুন এই মুহূর্তে আমি জীবন শান্তি পলিসি ওনাকে অ্যাড করতে চাইছি, তো কীভাবে এন্ট্রি করব, আমি ডেট দিলাম আজকের ডেট ধরুন 19/9/2020, 850 নম্বর টেবিল আমি সিলেক্ট করলাম। সেকেন্ড অ্যানুইটেন্ট, এখানেও কিন্তু সেকেন্ড অ্যানুইটেন্ট যদি ওনার থেকে থাকে, যদি পলিসিটা উনি সেকেন্ড অ্যানুইটেন্ট নিয়ে থাকেন, আপনি কিন্তু এটা মেনশন করতে পারেন। এটা ম্যান্ডেটরি নয়, যেমন 89 টেবিলের ক্ষেত্রে ওটা অবশ্যই দিতে হবে, কিন্তু এখানে এটা ম্যান্ডেট নয়। তো আপনাকে স্কিপ করে বেরিয়ে যেতে হবে। হ্যাঁ, তো আপনি যদি টার্ম দেন, ধরুন আমি 5 বছরের আমি ডেফার্ট করলাম, পারচেস প্রাইস দিলাম হয়তো সাপোজ 5 লক্ষ টাকা। তারপরে বেসিক্যালি কি হয়, এই জায়গাটায় দেখতে পাচ্ছেন
পেনশন পলিসি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ডান দিকে একটা অ্যানুইটি ডিটেলস বলে আমাদের জায়গাটা অ্যাক্টিভ হয়ে গেছে। এইখানে যদি আপনি এই প্রপার এন্ট্রি না দেন তাহলে কিন্তু পেনশন পলিসির আপনি প্রপার অ্যানুইটি ডিটেলস কিন্তু আপনার রিপোর্টে শো করবে না। তো এখানে কি করতে হয়, আমরা জানি যে এখানে অ্যানুইটি পলিসিগুলোর ক্ষেত্রে সাম অ্যাসিওর্ড হয় না, যেটা হয় সেটা হচ্ছে ন্যাশনাল ক্যাশ অপশন, যেটা হচ্ছে এনসিও। আপনি এখানে 5 লক্ষ টাকা দিয়ে দেন। 5 লক্ষ টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি ওনার অপশান 1-এ সিলেক্ট করা থাকে, অপশান 1-এ আমি হাফ ইয়ারলি ওনার মান্থলি মোডে পেনশন নিয়েছি, ক্যালকুলেশন করার সঙ্গে সঙ্গে ওনার মান্থলি মোডে কত টাকা অ্যানুইটি হবে সঙ্গে সঙ্গে ক্যালকুলেশন হয়ে যাবে। এই ক্যালকুলেশন না করে যদি আপনি পলিসিটা সেভ করতে চান তাহলে কিন্তু আপনার প্রপার সেভ হবে না এবং রং ইনফরমেশন আপনার সফটওয়্যারে শো করবে। তো আশা করি এবার আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আদার্স পলিসি এন্ট্রি করবেন এবং কিভাবে জয়েন্ট লাইফ পলিসি এবং কিভাবে আপনারা পেনশন পলিসি সেভ করবেন। এর সঙ্গে আর একটা জিনিস দেখি, আমি ডেটা এন্ট্রির এই জায়গা থেকে বেরিয়ে যাব, সেটা হচ্ছে পলিসি যখন আপনি কারো এন্ট্রি করছেন, এমন কাস্টমার আছে যারা আপনি পলিসি এন্ট্রি করতে চাইছেন, ডাইরেক্ট কাস্টমারও তার এন্ট্রি করা নেই, ডাইরেক্ট আপনি কাস্টমার এখানে এন্ট্রি করে তার পলিসি এন্ট্রি করতে চাইছেন। আপনি কাস্টমারে যাবেন, তার কাস্টমার ক্রিয়েট করবেন, তার মেম্বার ক্রিয়েট করবেন, তারপরে আপনি আবার পলিসিতে আসবেন, পলিসিতে এসে আবার তার গ্রুপ সিলেক্ট করবেন, লাইফ অ্যাসিওর সিলেক্ট করবেন। তো এত কিছু করার দরকার নেই। যদি আপনি খুব শর্ট ফরম্যাটে খুব দ্রুত আপনি তার পলিসি এন্ট্রি করতে চান, তো আপনি ডাইরেক্ট আপনি ডেটা মেনটেন্যান্সের প্রপোজাল পলিসি ম্যানেজমেন্ট থেকে পলিসি অপশানে যান। ওখান থেকে গিয়েই কিন্তু আপনি ডাইরেক্ট কাস্টমারের রেকর্ড এন্ট্রি করতে পারবেন। কিভাবে করবেন, তো আপনি ডেটা মেনটেন্যান্সে গিয়ে পলিসিতে গেলাম, এখানে দেখুন ঠিক গ্রুপ কোডের পাশে যে তীর চিহ্নটা রয়েছে তার পাশেই একটা প্লাস বটম রয়েছে। এমন একটা কাস্টমারের রেকর্ড আমি এন্ট্রি করতে চাইছি যে কাস্টমারের রেকর্ড আমার কাস্টমারে এন্ট্রি করা নেই, একদম আননোন আনকরা ফ্রেশ কাস্টমার। তো আপনি এখানে চাইলেও তার কাস্টমার রেকর্ডটি এন্ট্রি করতে পারেন। যেমন ধরুন আমি এখানে নাম দিলাম এসবি, ওনার টাইটেল দিলাম হয়তো সাপোজ, হ্যাঁ টাইটেল অ্যাড্রেস হচ্ছে সাপোজ মির্জাপুর, বাঁকিপুর, হুগলি। সিটি যদি ওনার সিটি হয় হুগলি দিয়ে দিলাম, পিন নাম্বার দিয়ে দিলাম, স্টেট দিয়ে দিলাম, আমি নাম দিলাম হয়তো শোভন বাঁক, ডেট অফ বার্থ দিলাম হয়তো সাপোজ ধরুন 25/10/1974। ওনার মোবাইল নাম্বার আমি দিয়ে দিলাম, ধরুন ইমেল অ্যাড্রেস আপনি চাইলে দিতে পারেন, দিয়ে অ্যাড করে দিলাম। যদি এখানে আরও কোনো মেম্বার ওনার অ্যাড করতে চান আপনি চাইলে এখানেও অ্যাড করতে পারেন, ঠিক আছে। যেমন ধরুন ওনার হয়তো কোনো ওনার মায়ের নামটিও আমি অ্যাড করে এখানে রাখতে চাইছি, ঠিক আছে। ওনার ডেট অফ বার্থ ধরুন একটা আমি এখানে দিলাম 1900 সাপোজ 55 আমি দিলাম, দেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিলাম। চাইলে ওনার মিসেস, ওনার ছেলে, ওনার মেয়ের সমস্ত রেকর্ড আমি কিন্তু অ্যাড করতে পারি। তো এখানে এটুকু আমি সেভ করে ওনার বাকি পলিসি ইনফরমেশনটা আমি কিন্তু এখানেই এন্ট্রি করতে চাইছি। তো আমাকে কি করতে হলো, আমাকে কাস্টমারে গিয়ে ওনার পুরো কাস্টমার রেকর্ড এন্ট্রি করে তারপরে ওনার পলিসিতে আসতে হলো না, আমি এখানেই কিন্তু ওনার কাস্টমার ফর্মটি ফিল আপ করে এখান থেকে আমি এন্ট্রি করতে পারি। তো আশা করি আপনারা এই জায়গাটা বুঝতে পেরেছেন। আমি একটু সকলকে আনমিউট করছি, যদি কারো অসুবিধা থাকে আপনারা জানাবেন, তারপরে আমি কিন্তু পরের পার্টে যাব। হ্যাঁ সোমনাথ দা, বুঝতে পারছি, খুব ভালো ক্লাস হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এইটুকু অংশ হচ্ছে ডেটা এন্ট্রি পার্ট, কি করে পলিসি এন্ট্রি করবেন আর কিভাবে আমরা কাস্টমার এন্ট্রি করব। তো সকলকে আমি রিকোয়েস্ট করব আপনারা শুধু পলিসি হোল্ডারের রেকর্ড আপনার ভিএম প্রো সফটওয়্যারে এন্ট্রি করবেন না, ভিজুয়াল ম্যাজিক প্রোতে এন্ট্রি করবেন অল কাস্টমারের, যেগুলো প্রসপেক্ট, বরঞ্চ যে কাস্টমারটা আপনার পলিসি হোল্ডার তার এন্ট্রি করতে ভুলে যান, কোনো অসুবিধে নেই, যে আপনার প্রসপেক্ট তার এন্ট্রি করতে ভুলবেন না, এটা আপনি মাথায় রাখুন। যদি ভিজুয়াল ম্যাজিক প্রোকে সত্যিকারের ভালো করে আপনাকে ইউজ করতে হয়, এর প্রপার আউটপুট পেতে হয়, তাহলে কিন্তু আপনাকে প্রসপেক্ট অবশ্যই এন্ট্রি করতে হবে। উইদাউট প্রসপেক্ট এন্ট্রি আপনি কিন্তু ভিজুয়াল ম্যাজিক প্রোর প্রপার মজা পাবেন না। তো যাই হোক, হ্যালো সোমনাথ, হ্যাঁ হ্যালো, হ্যাঁ 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 কিংসুকদা বলছি পলিসির প্রিমিয়াম যেগুলো টোটাল 48 টেবিলে ওকে প্রিমিয়াম স্টপ হয়ে গেছে, সেখানে পলিসি স্ট্যাটাসটা কি লিখবো? যে পলিসি পলিসি যেটা, আচ্ছা স্ট্যাটাসে আচ্ছা একটু আচ্ছা আসুন ঠিক না। আছে, ওকে ওকে ওকে, অনেকে আমি বলে দিচ্ছি, কিংসুকদা যেটা প্রশ্নটা করলো, যে 48 টেবিল যেগুলো লিমিটেড
পেমেন্ট পলিসি আছে, যেমন ধরুন 48 আছে, জীবন লাভ আছে, এরকম অনেক পলিসি আছে যেগুলো সার্টেন পে টার্মের পর পলিসিটা কন্টিনিউয়াস থাকে কিন্তু প্রিমিয়াম দেওয়া শেষ হয়ে যায়। তো সেক্ষেত্রে তার স্ট্যাটাসটা অ্যাকচুয়ালি কি হবে? কিছুই না, তার স্ট্যাটাসটা অ্যাকচুয়ালি হবে ফুললি পেড আপ। ঠিক আছে? আচ্ছা। যখনই তার স্ট্যাটাসটা জানবেন যে পলিসিটা প্রিমিয়াম পেড হয়ে গেছে, 48 পলিসি অনেক আগেকার পলিসিটা প্রিমিয়াম দেওয়া শেষ হয়ে গেছে, তো বর্তমানে তো পলিসিটা ম্যাচিওরও নয় আবার ইনফোর্সও নয়, তাহলে পলিসিটা কি? পলিসিটা অ্যাকচুয়ালি ফুললি পেড আপ। তো এই কোশ্চেনের ব্যাপারে বাকি ইনফরমেশনটা একটু বলে দিই। মানে অ্যাকচুয়ালি অনেক রকমের স্ট্যাটাস আমাদের সফটওয়্যারে দেওয়া যায়। ইনফোর্স মানে কি আপনারা নিশ্চয়ই জানেন, রিডিউস পেড আপ, যে পলিসিগুলো রিডিউস কন্ডিশন মানে রিডিউস পেড আপ কন্ডিশন মানে পেড আপ কন্ডিশনে চলে গেছে যাকে বলা যায়। এগুলো পলিসিগুলো কি অটোমেটিকই মেশিন নেবে না আমাদের ম্যানুয়ালি অটোমেটিক্যালি, করতে যদি হবে? আপনি সফটওয়্যারে অটোমেটিক্যালি পরপর এন্টার মারতে মারতে যান, ও কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নেবে। যদি ফাপ ডেটটা লেটেস্ট ডেটটা আজকে ধরে নেয় যে আজকে না ওনার না, আমি পেমেন্টটা। একটা পলিসি এন্ট্রি করলাম, এই পলিসিটা পেড আপ হলো 3 বছর বাদে গিয়ে, তা আমি তো আর এন্ট্রি করছি না, আমি তো এন্ট্রি প্রথমেই করে নিয়েছি, সেটা স্ট্যাটাস কি দেখাবে 3 বছর বাদে গিয়ে? আমি একটা এন্ট্রি করে দেখাই তাহলে। এন্ট্রিটা প্রথম করেছি, পেড আপটা হয়েছে 2 বছর বাদে গিয়ে। আচ্ছা, আমি তো পেডআপটা এন্ট্রি না, করার সময় তো এন্টার এন্ট্রি মারতে করার বলছে, সময় ইনফোর্স করতে হবে, এন্ট্রি করার সময় ইনফোর্স করতে হবে। ইনফোর্স করলাম, তারপর পেড আপ হয়ে গেল, পেড তাহলে আপ কি যদি অটোমেটিক্যালি হয়ে যায়, স্ট্যাটাস পেড আপ সফটওয়্যার হবে? যখনই আমাদের সফটওয়্যার ওপেন হয়, যখনই আমাদের সফটওয়্যার ওপেন করা হয়, সফটওয়্যার ওপেন করার সঙ্গে ফার্স্টেই যেটা চেক করে টোটাল যত এক্সিস্টিং পলিসি রেকর্ড আপনার সফটওয়্যারে আছে, ফার্স্টই ও স্ট্যাটাস কিন্তু নিজে থেকে রেডি করে নেয়। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ম্যাচিওর সারেন্ডার পলিসিগুলো আপনাকে আলাদা করে চেনাতে হয়, ডেথ ক্লেমগুলো আলাদা করে চেনাতে হয়, বাকি কোনটা রিডিউস কন্ডিশনে আছে, কোনটা ফুললি পেড আপ কন্ডিশনে আছে, এগুলো সফটওয়্যার অটোমেটিক্যালি ক্যালকুলেশন করে নিয়ে অটোমেটিক্যালি স্ট্যাটাস ও সেট করে নেয়, আপনাকে সেট করতে হবে না। ও ম্যাচিওর গুলো তাহলে ম্যানুয়ালি করতে হবে? ম্যাচিওর গুলো ম্যানুয়ালি করতে হবে, ডেথ ক্লেম গুলো ডেথ ম্যানুয়ালি ক্লেমটা করতে ম্যানুয়ালি হবে, করতে হবে। সারেন্ডার গুলো ম্যানুয়ালি করতে হবে। ঠিক আছে? ওকে। তো আসবো, এগুলো তো আমরা অবশ্যই আসবো। তো আশা করি এই ডেটা এন্ট্রির পার্টটা মোটামুটি আপনাদের ক্লিয়ার করা গেছে। তো আমি তাহলে নেক্সট মেনুতে আমরা কন্টিনিউয়াস করতে পারি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ। বলছি যে অনেক সময় মেডিকেলে এক্সট্রা চার্জ লাগে, তো সেই এক্সট্রা যে লোডিংটা থাকবে ওটা কিভাবে আচ্ছা, মেডিকেল চার্জ বলতে বেসিক্যালি মেডিকেল এক্সট্রা চার্জ যেটা হয় সেটা কিন্তু এখানে মেনশন করা যায় না। মেডিকেল এক্সট্রা চার্জ বলতে মেডিকেল হিস্ট্রি, মেডিকেল বা ফ্যামিলি হিস্ট্রি, এগুলো আপনি সফটওয়্যারে মেনশন করতে পারেন, কিন্তু এক্সট্রা চার্জ যে পে করতে হয় সেটা তো কন্টিনিউয়াস নয়, সেটা তো একটা একবার আপনাকে পেমেন্ট করতে হয়েছে, সেটা কিন্তু আপনাকে পার্টিকুলার আলাদা করে মেনশন করতে হবে। সেখানে আপনার এটা কোনো রেকারিং অ্যামাউন্ট নয়, যে কারণে এখানে আপনি কিন্তু ইনভেস্ট করতে পারবেন না, লিখতে পারবেন না। আচ্ছা, এর সঙ্গে আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে যদি কেউ কারো মেডিকেল হিস্ট্রি এন্ট্রি করতে চান বা ফ্যামিলি হিস্ট্রি এন্ট্রি করতে চান, সেটাও কিন্তু আপনি আপনার সফটওয়্যারে এন্ট্রি করতে পারেন। তো কিভাবে এন্ট্রি করবেন আসলে একটু দেখে নেওয়া যাক। একটু সকলকে আবার মিউট করলাম। যদি কেউ কোনো পার্টিকুলার কাস্টমারের মেডিকেল হিস্ট্রি এন্ট্রি করতে চান বা তার ফ্যামিলি হিস্ট্রি এন্ট্রি করতে চান, সেটিও কিন্তু আপনি এখানে এন্ট্রি করতে পারেন। তো কিভাবে এন্ট্রি করবেন আসুন এবার এটা দেখে নেওয়া যাক। কেননা মেডিকেল হিস্ট্রি বা ফ্যামিলি হিস্ট্রি এটা প্রত্যেকটা পলিসির ক্ষেত্রে বারবার এন্ট্রি করার কোনো প্রয়োজন হয় না, এগুলো একবারই হয়। যদি আপনি সত্যিকারের প্রপার একবার এন্ট্রি করে রেখে দেন, তাহলে আপনার বারবার পলিসি এন্ট্রি করার সময় মেডিকেল হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রির ঝক্কি ঝামেলা থাকে না। তো কিভাবে এন্ট্রি করবেন দেখুন, ডেটা মেনটেন্যান্সের মধ্যে কাস্টমার ম্যানেজমেন্ট বলে একটা জায়গা রয়েছে, তার নিচে আছে ফ্যামিলি হিস্ট্রি এবং মেডিকেল হিস্ট্রি। তো প্রথমে আপনাকে মেডিকেল হিস্ট্রি এন্ট্রি করে দেখাই। যদি আপনি কোনো পার্টিকুলার ক্লায়েন্টের মেডিকেল হিস্ট্রি এন্ট্রি করতে চান, আপনি অ্যাডে ক্লিক করুন, কাস্টমারটাকে সার্চ করুন। আমি কাস্টমার সার্চ করলাম সাপোজ অমিয় মাইতি। কাস্টমারটার আমি মেডিকেল নিয়েছি হয়তো সাপোজ 12/12/2008। ওনার আইডেন্টিফিকেশন মার্ক আপনি রাখতে পারেন, ধরুন 1 কাট মার্ক অন রাইট লেগ লিখে দিন, মেজর ইনলেস নো, অপারেশন ইয়েস নো, যেমন যেমন থাকবে সেই বাকি ইনফরমেশনগুলো আপনি এখানে রাখতে পারেন। এখানে দেখুন, যদি আপনার এখানে ডক্টরস প্যানেল লিস্ট এখানে ভরা থাকতো, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে সিলেক্ট করে ডক্টরকেও আপনি এখানে সিলেক্ট করে রাখতে পারেন যে ডেট অফ মেডিকেল এক্সামিনেশন ধরুন 12/12/2008 হয়েছে। হাইট ধরুন 165 দিলাম, ওয়েট সাপোজ দিলাম হয়তো
65ই দিলাম। চেস্ট দিলাম হয়তো কত দিই, দিলাম চেস্ট মোটামুটি ধরুন ওনার দিলাম আপনাদের ওয়ান্স জানি না কত লাগে, 84 মতন দিলাম। অ্যাবডোমেন অ্যাবডোমেন দিলাম সাপোজ, জানি না আপনাদের কিভাবে লেখা হয়, তবু আমি এটা দিচ্ছি আপনাদের সঠিক ইনফরমেশন আপনারা এখানে টাইপ করবেন। ব্লাড গ্রুপ দিলাম বি পজিটিভ। তারপরে আপনার ব্লাড প্রেশার ধরুন দিলাম হয়তো 80/110 বা 120 দিলাম। পালস দিলাম হয়তো 72। হ্যাঁ, তো এই ইনফরমেশনগুলো দিয়ে আপনি উপরে সেভ করতে পারেন। এভাবে তার বাকি মেম্বার্সেরও যদি আপনি এন্ট্রি করতে চান, এভাবে এন্ট্রি করতে পারেন। তো যদি আপনি একবারটি আপনি এখানে তার মেডিকেল হিস্ট্রি এন্ট্রি করে দেন, তো আপনার সমস্ত পলিসিগুলোর ক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি ওটা রয়ে যাবে। এরপরে দেখাবো আপনাকে ফ্যামিলি হিস্ট্রি কি করে এন্ট্রি করবেন। যদি আপনি ফ্যামিলি হিস্ট্রি এন্ট্রি করতে চান, পার্টিকুলার যদি কোনো ধরুন আমি এখানে ওনারই দেখাচ্ছি, ওনার ফ্যামিলি হিস্ট্রি অমিয় মাইতি। কাস্টমার সিলেক্ট করে নেওয়ার পর ওনার ফাদারের ধরুন বয়স হয়েছে 60, যদি ইফ ডেট অ্যাড করে দিলাম। মাদার দেখুন অটোমেটিক্যালি কিছু করতে হচ্ছে না, জাস্ট খালি বয়সটা চেঞ্জ করুন 55, অ্যাড স্পাউসের বয়স হয়তো 35, অ্যাড ওনার হয়তো সন আছে, সনের বয়স সাপোজ 5, অ্যাড এরম করে করে আপনি অ্যাড করতে হবে। মানে আপনাদের বেসিক্যালি সবারই স্ট্যাটাস অফ হেলথ গুড, কারো তো খারাপ লেখা যায় না, অতএব গুডটা এখানে বাই ডিফল্ট সেট করাই আছে। যদি কেউ ডিমাইস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইফ ডেট এজ অ্যাট ডেথ, মানে এইখানে আপনার কত সালে উনি মারা গেছেন, মানে কত বয়সে মারা গেছেন সেটাকে মেনশন করে আপনাকে উপরে সেভে ক্লিক করতে হবে। তো এইভাবে চাইলেও আপনি তার ফ্যামিলি হিস্ট্রি এবং মেডিকেল হিস্ট্রিও আপনার সফটওয়্যারে আপনি রেকর্ড রাখতে পারেন। তো আসুন পরের অধ্যায়ে যাওয়া যাক। এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি যে ডেটা এন্ট্রি করছেন, এই ডেটাগুলো তৈরি করার পরে আপনি কাস্টমারকে রিপোর্ট জেনারেট করবেন, কাস্টমারকে রিপোর্ট দেবেন, বিভিন্ন প্রেজেন্টেশনের রিপোর্ট দেবেন। তো এই রিপোর্ট জেনারেট করার আগে আপনাদের সেটিংস কিছু জিনিস যেটা আপনার কিন্তু করতে হয়, না হলে কিন্তু অনেক ছোটোখাটো এরর যেগুলো কাস্টমার কাছে খুব ব্যতিব্যস্ত করে, অনেকে হয়তো বলে যে এটা কেন দেখাচ্ছে, ওটা কেন দেখাচ্ছে, এটা ঠিক না। তো সেই সেটিংসগুলো আপনাকে প্রিভিয়াসলি কনফিগার করে রাখতে হয়। তো এটি করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আপনার প্রেফারেন্স অপশন থেকে। প্রেফারেন্স অপশনটি কিভাবে আপনারা কনফিগার করবেন, তো আসুন দেখে নেওয়া যাক। প্রেফারেন্স কনফিগার জন্য আপনাকে যেতে হবে টুলস অ্যান্ড ইউটিলিটিস, তারপরে আপনি যাবেন প্রেফারেন্স। তো প্রেফারেন্স আপনি যে সফটওয়্যারটা ইউজ করছেন, ব্যবহার করছেন, এর পুরো সেটিংসটি কিন্তু আপনার হাতে রয়েছে। কিভাবে আপনি রিপোর্ট জেনারেট করবেন, কোন জিনিসটা আপনি আগে দেখতে চান, কোন জিনিসটা আপনি পরে দেখতে চান, সেটি কিন্তু আপনি এখানে কনফিগার করতে পারেন। তো দেখুন প্রথমেই আপনার একটা অপশন রয়েছে ডেসক্রিপশন অপশন, তারপরে রয়েছে স্টার্টআপ সিলেক্ট স্টার্টআপ ফিচার্স। মানে কি, মানে আপনি যখন সফটওয়্যারটা ওপেন করেন, সফটওয়্যার ওপেন করার পর আপনার কোন মেনুটি আপনার প্রথমেই স্টার্টআপে আসবে। আপনি চাইলে সিআরএম সেন্টার রাখতে পারেন, চাইলে বিজনেস মনিটর রাখতে পারেন, চাইলে আপনার অ্যালার্ট সিস্টেম রাখতে পারেন, আবার কোনো কিছু নাও রাখতে পারেন। আমি হয়তো বললাম যে ওনার সিআরএম সেন্টারটা আমার বাই ডিফল্ট দেখান। তো সিআরএম সেন্টারটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। তো যখনই আমার সফটওয়্যার প্রথম ওপেন হবে, বাই ডিফল্ট এখানে যে এই সিআরএম সেন্টারটি রয়েছে, এই সিআরএম সেন্টারটি কিন্তু আমার সফটওয়্যারে বাই ডিফল্ট ওপেন হয়েই আসবে। যদি আপনি এখানে কোনো কিছু ওপেন রাখতে না চান, তাহলে কিন্তু আপনি নো অপশানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে সিআরএমটি অন রাখলাম। তারপরে দেখুন রয়েছে আপডেট লেটেস্ট ইউলিভ ন্যাপস। এই যে উপরে ন্যাপ টিকটা যাচ্ছে, এটা কি আপনি দেখতে চাইছেন, বা ন্যাপটা কি আপডেট করতে চাইছেন? ইয়েস করে রাখলাম। ইয়েস করা মানে হচ্ছে সফটওয়্যার অটোমেটিক্যালি কিন্তু ন্যাপটা আপডেট করে নেবে। তারপরে রয়েছে ইন্টারফেস, কিছু ছোট ছোট ইন্টারফেসের জায়গাটা বলে দিই আপনাদের। যেমন ধরুন শো ইউলিভ ন্যাপ টিকার, আপনি কি উপরে যে ন্যাপ টিকটা যাচ্ছে এটা কি দেখতে চাইছেন কিনা, ইয়েস রাখলাম যাতে আমি দেখতে পাই। চাইলে আপনি নো করতে পারেন। শো ম্যাজিক জ্ঞান নিউজ বার, এখন ম্যাজিক জ্ঞান নিউজ বারটা অ্যাকচুয়ালি আমাদের অফ আছে, এখন আমাদের মোবাইল ম্যাজিক জ্ঞান এসে গেছে, যে কারণে আমাদের এই কম্পিউটারে ম্যাজিক জ্ঞানটা অফ আছে। তো এই ক্ষেত্রে এর কোনো ইউটিলিটি নেই। তারপরে রয়েছে আপনার ওপেন ফর্মস ইন ভিউ মোড। ওপেন ফর্মস ইন ভিউ মোড যদি ইয়েস করেন তাহলে আপনি ভিউ করতে পারবেন, আর যদি নো করেন তাহলে আপনার ফর্মটি
ভিউ হবে না, মানে এটাকে যে প্র্যাকটিক্যালি না দেখালে বোঝানো যাবে না। সাপোজ ধরুন আমি একটা পলিসি আমি এখানে ডবল ক্লিক করলাম, তো এখানে জাস্ট ভিউ মোডে ওপেন হলো। আপনি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, সরি যদি আমি কাজ করছি না, নো ছিল, ইয়েস করে দিলাম। সেভ করতে হবে, সেভ না করলে রিফ্লেক্ট করবে না। পলিসিতে গেলাম, এই দেখুন যখন আমি পলিসিতে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে পলিসি এখানে ভিউ মোডে চলে এলো। আর যদি আপনাকে নো করে দেন তাহলে কিন্তু ট্যাবুলার ভিউ মোডে থাকবে। তো এটা আমাদের নো ক্ষেত্রেই সুবিধে আছে, আমি এটাকে নো করে দিলাম, ইয়েস করলাম না। অটো ক্লিয়ার দ্য ফর্ম ইন অ্যাড মোড, ইয়েস থাকুক, কোনো অসুবিধে নেই। যেটা আপনাদের জানতে হবে গুরুত্বপূর্ণ জিনিস, সেটি হচ্ছে আপনার এই ব্যাকআপ অপশনটা। ব্যাকআপ অপশনটা কি জিনিস? আপনারা যে ডেলি যে কাজগুলো করছেন, যে এন্ট্রিগুলো করছেন, রিপোর্ট তৈরি করছেন, বিভিন্ন কোটেশন দিচ্ছেন, সফটওয়্যার কিন্তু ও ব্যাকআপ নেয়, আবার কিছু কোনো সফটওয়্যারে নেয় না। যদি আপনি সফটওয়্যার ব্যাকআপ অপশনটি ইনঅ্যাক্টিভ করে রাখেন তাহলে কিন্তু আপনার সফটওয়্যার ব্যাকআপ নেবে না। যদি কোনো কারণে আপনার কম্পিউটার পুরোপুরি ক্র্যাশ হয়ে যায়, কোনো কিছু প্রবলেম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পূর্ণ ডেটাবেসটি নষ্ট হয়ে যাবে। তো আমরা আপনাদের রেকমেন্ড করব আপনারা অবশ্যই এই ব্যাকআপ অপশনটি অ্যাক্টিভেট করে রাখবেন। এখানে বাই ডিফল্ট আমরা 5 দিনের ব্যাকআপটি করে রেখেছি, যদি আপনি চান এখানে 10 দিনের ব্যাকআপও করে রাখতে পারেন। মানে হচ্ছে আপনি যখনই সফটওয়্যার বন্ধ করবেন সফটওয়্যার অটোমেটিক ব্যাকআপ নেবে এবং গত 10 দিনের পর্যন্ত ব্যাকআপ সফটওয়্যার আপনার হার্ড ডিস্কে স্টোর রাখবে। এই ব্যাপারে একটু বলে নেওয়া প্রয়োজন, মাঝে মাঝে কিন্তু আপনারা অবশ্যই আপনাদের পেন ড্রাইভ বা কোনো হার্ড ডিস্কে, এক্সটার্নাল হার্ড ডিস্কে আপনাদের কম্পিউটার সফটওয়্যারের পুরো ব্যাকআপ ফোল্ডারটা, মানে ভিএমপি ব্যাকআপ ফোল্ডারটা কিন্তু আপনারা কোনো থার্ড পার্টি ডিভাইসে কিন্তু আপনারা ট্রান্সফার করে রাখবেন, যাতে কোনো কিছু কম্পিউটারের সমস্যা হয়ে গেলে ডেটা নষ্ট না হয়। তো তারপরে দেখুন অপশান রয়েছে অটো ব্যাকআপ পাথ। অটো ব্যাকআপ পাথটা কি জিনিস? সফটওয়্যার যখন ক্লোজ হয়, ব্যাকআপ যখন নেয়, কোন পাথ মানে কোন ডিভাইসে, কোন স্টোরেজে, কোন ড্রাইভে আমার পাথটা দেওয়া আছে তার উপর কিন্তু ব্যাকআপটা স্টোর করে। যদি আপনি বাই ডিফল্ট সি ড্রাইভে দিয়ে থাকেন ও কিন্তু সি ড্রাইভেই নেবে। আপনি যদি ড্রাইভ চেঞ্জ করতে চান আপনি চেঞ্জ করতে পারেন। যদি আপনি মনে করেন যে না আমি সি ড্রাইভটা কোনো কারণে আমার মেশিন কম্পিউটার ফরম্যাট করলে আমার সি ড্রাইভটাই বেসিক্যালি ফরম্যাট করা হয়, আমি চাইবো ডি ড্রাইভটা রাখতে, তো আপনি এখানে পার্টিকুলার ড্রাইভ চেঞ্জ করার জন্য আপনি এখানে সিলেক্ট করে ড্রাইভটা আপনি ধরুন ডি ড্রাইভটা সিলেক্ট করে আমি হয়তো মেনশন করলাম, আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, নাম দিলাম হয়তো ডাটা কম। এই ফোল্ডারটা ক্রিয়েট করে এই ফোল্ডারটা চিনিয়ে দিলাম। দেখুন সি ড্রাইভের মধ্যে চিনিয়ে ফেললাম, ডি ড্রাইভটা হবে অ্যাকচুয়ালি। ডি ড্রাইভে মেক নিউ ফোল্ডার ডাটা কম। তো ডি ড্রাইভ চিনিয়ে দিলাম। যদি কোনো কারণে আপনার সি ড্রাইভ ফরম্যাট হয়েও আপনার ডেটাবেসের কোনো ক্ষতি হবে না, ডেটাবেস কিন্তু আপনার ডি ড্রাইভে সুরক্ষিত থাকবে। তারপরে রয়েছে দেখুন ইনক্লুড পেপারলেস অফিস ডকুমেন্ট ইন অটো ব্যাকআপ, ইয়েস অর নো। যদি আপনার পেপারলেস অফিস সিস্টেম মেনটেন আপনারা করেন, পেপারলেস অফিস সিস্টেম যদি হিউজ হয়, অনেক ডেটা হয়, সেক্ষেত্রে আমরা রেকমেন্ড করবো এটাকে নো অপশন রাখুন। কেননা যতবারই আপনি সফটওয়্যার ক্লোজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডেটা ব্যাকআপটা নেওয়ার জন্য সফটওয়্যার ক্লোজ করতে অনেক দেরি হবে। আর যদি নর্মাল থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস অপশন রাখতে পারেন, আপনার পেপারলেস অফিস ডকুমেন্ট সমেত আপনার ডেটা ব্যাকআপ কমপ্লিটলি আপনার সফটওয়্যার রাখবে। তারপরে আপনার অটো ব্যাকআপ পাথ অন পেপারলেস, আমি যদি মনে করি আমার পেপারলেস ডকুমেন্টেশনটা আমি অন্য ড্রাইভে রাখতে চাইছি, সেক্ষেত্রে আপনি তার পাথটা সিলেক্ট করতে পারেন। আমি ধরুন পাথটা চেঞ্জ করে দিলাম, করে ওকে করে দিলাম। এক্ষেত্রে আমার দুটোই ডি ড্রাইভে ডেটাকম ফোল্ডারে অ্যাসাইন করা হয়ে গেল, যে ডি ড্রাইভে ডেটাকম ফোল্ডারে কিন্তু আমার অটো ব্যাকআপ পাথ এবং পেপারলেস অফিস সিস্টেম টোটালটাই কিন্তু আমার ডি ড্রাইভে স্টোর থাকুক। তারপরে রয়েছে অটো ডাউনলোড বিজনেস টার্গেট সেটিং, ইয়েস, এটা আপনি ইয়েস করে রাখবেন। তারপরে দেখুন রিপোর্টসটা কি? যখন আপনি কাউকে রিপোর্ট জেনারেট করে প্রিন্ট আউট দেন বা মেল করেন, যে মেলের উপরে যে লেটার হেডটা আপনার যায়, সেটা আপনার অনেকেই বলে যে এটা আমার এখনো কেন স্যাম্পল রিপোর্ট দেখাচ্ছে, কেন আমার নামটা দেখাচ্ছে না, বা আমি একটু চেঞ্জ করতে চাইছি, তো এটা কোথায় করব?
তো এটার উত্তর এখানে আছে। আপনাকে এটা চেঞ্জ করতে গেলে আপনাকে কিন্তু এই রিপোর্ট অপশনে গিয়ে চেঞ্জ করতে হবে। প্রথমেই রয়েছে রিপোর্ট অপশনের ধরুন সাব হেডিংয়ে আপনি ধরুন সাব হেডিংয়ে অনেকে যেটা লিখে রাখে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, অনেকে তার নিজস্ব অফিসের নাম রাখতে পারে, হ্যাঁ, বীমা সঞ্চয় নিগম, বা কেউ হয়তো বীমা পরিষেবা কেন্দ্র, অনেকে আবার তার ক্লাব মেম্বার বা এই প্রোফাইলগুলো লিখতে পারে। যেমন ধরুন আমি এখানে লিখলাম হয়তো সিএম, সরি, আমি এখানে লিখলাম হয়তো সিএম এস ক্লাব, আবার ব্র্যাকেটে এমডিআরটি আপনি মেনশন করতে পারেন, ইউএসএ এজেন্ট। তো আপনার যে নামটা আছে, আপনার লাইসেন্সের যে নাম, যেমন এই আইটেক সার্ভিস, এটি আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না, এটা বাই ডিফল্ট সেট করা আছে। তার নিচেই কিন্তু আপনাকে এই লাইনটা মেনশন করবে, সাব হেডিং এটাকে আমরা বলি। তারপরে আপনি অ্যাড্রেস দিতে পারেন, আপনার অ্যাড্রেস এখানে ধরুন মেনশন করলাম। অ্যাড্রেস আপনি জাস্ট ডবল ক্লিক করে আপনি টাইপ করতে পারেন, সিঙ্গুর এস এ 7, সরি, সিঙ্গুর, তার পরের লাইনে হুগলি দিলাম 712409। তারপরে আপনি মোবাইল নাম্বার দিতে পারেন, মোবাইল নাম্বার ধরুন 9831820256। ইমেল অ্যাড্রেস দিতে পারেন, ইমেল অ্যাড্রেস মেনশন করে দিলাম। তো আপনি ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বারে আলাদা করে রো থাকলেও আমি রেকমেন্ড করব আপনি অ্যাড্রেস থ্রিতে আপনি নিজের মোবাইল নাম্বারটা মেনশন করুন, এবং অ্যাড্রেস ফোরতে আপনি ইমেল অ্যাড্রেস বা যদি আপনার কোনো ওয়েবসাইট থেকে থাকে আপনি ওয়েবসাইটটা এখানে মেনশন করতে পারেন। তারপরে আছে আমাদের, দেখুন, ডু ইউ ওয়ান্ট টু ক্যাপশন টু বি প্রিন্টেড ইন দ্য রিপোর্টস, এখানে ইয়েস করা আছে। যদি আপনার কোনো ক্যাপশন থাকে, যেমন ধরুন অনেকে লিখে জিন্দগি কে সাথ ভি জিন্দগি কে বাদ ভি, বা ইনসিওর বি ইনসিওর, এরকম যদি কোনো ক্যাপশন আপনি এখানে মেনশন করতে চান, রিপোর্টে উল্লেখ করতে চান, সেটিও কিন্তু আপনি এখানে ইয়েস অপশনে ক্লিক করে আপনার নিজের মতো করে ক্যাপশন আপনি টাইপ করে সেট করতে পারেন। তারপরে রয়েছে অল করেসপন্ডেন্স উইল বি অ্যাসাইন্ড বাই সেলফ, এখানে সেলফ করা আছে। যদি আপনার এটা চেঞ্জ করতে চান, তো এটার অনেকের ক্ষেত্রে এটা কাজে লাগে। যেমন ধরুন কারো হয়তো অনেকগুলো কম্পিউটারে ভিজুয়াল ম্যাজিক প্রো সফটওয়্যার ইউজ হয়, এবং আপনার অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট এই সফটওয়্যারটা ইউজ করে। তো পার্টিকুলার আপনি চাইছেন যে আপনার যে কাস্টমার সাপোর্ট যে দেখে, তার রিপোর্টে তার নাম্বারটাই এখানে শো হোক, এবং তার সাইনেই সমস্ত রিপোর্ট কিন্তু যাক, সেক্ষেত্রে আপনি কিন্তু এটা মেনশন করতে পারেন। যদি আপনি এখানে মেনশন করতে চান অথরাইজ সিগনেচারি, আপনি এখানে কারো মেনশন করলেন, সাপোজ হয়তো আপনার অ্যাসিস্ট্যান্টের নাম দিলেন এখানে সৌমেন, সরি মাউসটা ক্লিক হয়ে গেছে, আমি এখানে মেনশন করলাম সৌমেন দত্ত, TUTTA। তো আপনি চাইছেন যে আমি ওটা রিপোর্টে আমি ওটা হ্যান্ডেল করতে চাইছি না, চাইছেন আপনার অ্যাসিস্ট্যান্ট, আপনার যে কাস্টমার এক্সিকিউটিভ সাপোর্টটা দেখে, সে আপনার ওই তার অথরাইজ সিগনেচারটা ওখানে মেনশন করবে। তো আপনি যদি তার নামটা এখানে মেনশন করে দেন, তারই কিন্তু তার ডিটেলসটা কিন্তু আপনার রিপোর্টে এখানে শো হবে। তারপরে রয়েছে ডেজিগনেশন অফ অথরাইজ সিগনেচারি, আমি হয়তো দিলাম কাস্টমার কেয়ার সাপোর্ট হেড, তার ডেজিগনেশন দিয়ে দিলাম। তারপরে আপনি ডিফল্ট জুম লেভেল ইন হুইচ ইউ ওয়ান্ট টু ভিউ ইউর রিপোর্টস, তারপরে দেখাচ্ছে আপনি যে রিপোর্টটা দেখছেন বাই ডিফল্ট কত পার্সেন্টেজ এখানে ভিউ হবে, 125% না 100%। বাই ডিফল্ট আমরা 125%ই রাখি, তো আপনাদের রেকমেন্ড করবো 125%ই রাখবেন, কেননা বেসিক্যালি আমরা যে ধরনের কম্পিউটার ইউজ করি, কি যে ধরনের রেজুলেশন ইউজ করি, তো 125% রেজুলেশনে কিন্তু আপনার রিপোর্টটি ঠিক প্রপারলি ভিউ হয়। আচ্ছা, তারপরে রয়েছে স্পেসিফাই প্রিন্টার পোর্ট ফর ডট ম্যাট্রিক্স প্রিন্টার অনলি।
তো ডট ম্যাট্রিক্স প্রিন্টার এখন খুব কম ইউজ হয়, তবু যদি কেউ ইউজ করে থাকেন তো এটাকে আপনার তাদের ক্ষেত্রে এটা কাজে লাগবে যে আপনার ডট ম্যাট্রিক্স প্রিন্টারটি কোন পোর্টে আছে, এলপিটিআই পোর্টে আছে না কম পোর্টে আছে, সেটি আপনাকে এখানে মেনশন করতে হয়। আর ইউ অ্যান এসিআর ম্যাজিক কাস্টমার? যদি আপনার আমাদের ওয়েবসাইট ইউজ করেন, ডেটাকমের যদি কোনো ওয়েবসাইট আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আপনাকে এটা ইয়েস করতে হবে, নতুবা আপনাকে কিন্তু নো রাখতে হবে। ডিফল্ট থিম সো ইল্ড, এই ব্যাপারটা একটু বলি। সো ইল্ড, অনেক সময় অনেক ক্লায়েন্ট আমাদের ঘরে ফোন করে যে কাস্টমাররা ইল্ড দেখতে পেয়ে যাচ্ছে, ইল্ডটা আমি দেখাতে চাইছি না, এটা কি করে অফ করব? তো সমস্ত প্রেজেন্টেশনের রিপোর্টে কিন্তু ইল্ড অফ করার অপশন আমাদের জায়গা রয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি কি হয়, যখন আমরা কাস্টমারের সামনে ইল্ডটাকে অফ করতে চাই, তো কাস্টমার ওটাকে ভালো করে দেখে যে কি অফ করলেন দাদা, ওটা একটু অন রাখবেন, ওটা আমি দেখতে চাই। তো কাস্টমারের সামনে ইল্ডটাকে যদি অফ করেন, কাস্টমারও আপনি বিব্রত বোধ করেন। তো এটা এমন একটা অপশন যে আপনি চাইছেন যে এখানে আমি যাব, তো ইল্ড অপশনটাই যেন না দেখায়। তো সেক্ষেত্রে আপনাকে এই ইল্ড অপশনটা আপনি চাইলে নো করে দিতে পারেন। তো আপনার কোনো রিপোর্টে ইল্ড অপশনটা দেখাবেই না, আপনি ইল্ডটাকে কিন্তু অফ করে দিতে পারেন। তো এখানে এখন আমি আপাতত ইয়েস করে রাখলাম। তারপরে রয়েছে আপনার ট্যাক্সেশনের ব্যাপারটা, ইনকাম ট্যাক্স স্ল্যাবটা বাই ডিফল্ট আমাদের এখানে 30.9 আমরা করে রেখেছি। যদি আপনি কোনো চেঞ্জ করতে পারেন যে আপনার বেশিরভাগ কাস্টমারের 20 স্ল্যাবে পড়ে, আপনি এখানে 20 স্ল্যাব করে রাখতে পারেন। তো এগুলোর উপর আমি বেশি সময় নষ্ট করছি না, আমি আস্তে আস্তে পরের স্টেপগুলোতে চলে যাচ্ছি। তারপরে দেখুন রয়েছে ডিফল্ট সেটিংস। ডিফল্ট সেটিংসটা কি? ডিফল্ট সেটিংসটা হচ্ছে যখনই আপনি এজেন্সি মাস্টার এখানে এন্ট্রি করতে চান, কোনো পলিসি এন্ট্রি করছেন বা কোনো কিছু রেকর্ড এন্ট্রি করছেন, বাই ডিফল্ট এজেন্সি কার্ড দেখাবে। এখানে যেমন যতগুলো এজেন্সি কোড এখানে আছে দেখুন, প্রণব জানা, বিনয় ব্যানার্জি, আইটেক সার্ভিস, আপনি চাইছেন যে বাই ডিফল্ট আদার্স কোড নয়, আমার আইটেক সার্ভিসটা বাই ডিফল্ট দেখাক। মানে যখনই আপনার এজেন্সি কোডটা ওখানে সিলেক্ট করতে বলবে, বাই ডিফল্ট আইটেক সার্ভিসটাই সিলেক্ট করতে বলবে। তারপরেও আপনি আরো কয়েকটা জিনিস প্রিডিফাইন করে রাখতে পারেন, যেমন ধরুন স্টেট, আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে বিলং করেন তাহলে ওয়েস্ট বেঙ্গলটা আপনি সিলেক্ট রাখতে পারেন। সাব এরিয়া হয়তো আপনি বললেন যে আমি সিঙ্গুর এরিয়ায় বেশি পলিসি, আমার সিঙ্গুর এরিয়া। সিটি হয়তো আপনার হুগলি, আপনি পিন নাম্বার দিলেন 712409। তো এগুলো কি হবে, এগুলো আপনার এন্ট্রি করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। বাই ডিফল্ট যদি আপনি এটা সেট করে রাখেন, যখনই আপনি ওখানে করে পলিসি এন্ট্রি করতে যাচ্ছেন, এই ডেটাবেসটা অটোমেটিক্যালি সফটওয়্যার কিন্তু নিজে থেকেই ফিল আপ করে নেবে। এগুলো হচ্ছে প্রিডিফাইন্ড ডিফল্ট সেটিংস। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ইম্পোর্ট ফ্রম সিএসভি। ইম্পোর্ট ফ্রম সিএসভি অংশটা আমরা অ্যাকচুয়ালি পরের সিজনে দেখাবো যে কি করে অটোমেটিক্যালি আপনার অনলাইন ডেটাবেস আপনার ভিজুয়াল ম্যাজিক প্রোতে ট্রান্সফার করা সম্ভব। আপনার ফাপ আপডেট অটোমেটিক্যালি কিভাবে আপনার সফটওয়্যারে আপডেট হয়ে যাবে, যে কোনো মেল করার দরকার নেই, অটোমেটিক্যালি কি করে করা যায়, তো সেটা আমরা নেক্সট সিজনে আলোচনা করব। তারপরে চলে যাচ্ছি এসএমএস সেটিংস। এসএমএস সেটিংসটা কি? এসএমএস সেটিংসটা হচ্ছে আপনি যে এসএমএস ফরওয়ার্ড করেন আপনার সফটওয়্যার থেকে, এটারও সেটিংস করে নেওয়া যায় যে কি কি আছে। যেমন ধরুন আপনি কি লগ ফাইল মেনটেন করতে চাইছেন, মানে কাকে কি এসএমএস পাঠানো হচ্ছে না হচ্ছে, আপনি কি দেখতে চাইছেন, ইয়েস করে রাখলে আপনাকে দেখাবে। অ্যালাউ টু সেন্ড ডুপ্লিকেট মেসেজ, এখানে নো রাখবেন যে ডুপ্লিকেট মেসেজ আমি পাঠাতে চাইছি না। অ্যালাউ টু সেন্ড ডুপ্লিকেট ইমেলস, এটিও আপনি নো রাখতে পারেন। প্রেফিক্স 90, হ্যাঁ এটাকে আপনি ইয়েস রাখতে হবে, এটাকে এটা অবশ্যই ইয়েস রাখবেন। শো মেসেজ সেন্ডিং সামারি, ইয়েস। অটো অ্যাসিড মেসেজ লোক বিটেলি, এগুলো সব ইয়েস রাখবেন। যেটা অ্যাকচুয়ালি দেখাবো সেটা হচ্ছে আপনাদের নিচের দিকে দেখুন একটা অপশন রয়েছে, বার্থডে অ্যানিভার্সারি গ্রিটিং এসএমএস শিডিউলিং টাইম, এলআইসি প্রিমিয়াম ডিউ এসএমএস শিডিউল টাইম, ডে টু সেন্ড এসএমএস ফর এলআইসি প্রিমিয়াম ডিউ কতদিন আগে, প্রিমিয়াম ডিউ ইন্টিমেশন কতদিন আগে পাঠাতে চাইছি। এই যে কনফিগারেশনটা আছে এটার উপর কিন্তু আপনার অটো শিডিউলিং ডিপেন্ড করছে। আপনি যেভাবে এখানে প্রেফারেন্স দেখানোর উদ্দেশ্যটাই অ্যাকচুয়ালি আমার এটাই যে আপনি কিভাবে অটো শিডিউলিং করবেন। প্রেফারেন্সে কিন্তু আপনার অটো শিডিউলিং সিস্টেমটা সেট করে রাখতে হয় যে আমি চাইছি আমার প্রত্যেক দিন বার্থডে মেসেজ 9:15 যাক, কারণ 9:15 আগে আপনি করতে পারবেন না, ট্রায়াল রুলস অনুযায়ী আপনি 9টার আগে এসএমএস পাঠাতে পারবেন না। আপনি আবার যদি মনে করেন যে 10টার পরে পড়েন তাও পারবেন না, কেননা ট্রায়াল রুলস আছে, সেই এটা আমাদের মেনটেন করতে হয়। তারপরে ডেজ টু সেন্ড এসএমএস ফর এলআইসি প্রিমিয়াম, আমি চাইছি যেটা 7 দিন আগে আমি কাস্টমারকে রিমাইন্ডার দিতে চাইছি, 7 দিন বা 10 দিন আগে, 10 দিন সেট করে রাখলাম যে আমি অটোমেটিক্যালি আমার সফটওয়্যার থেকে প্রিমিয়াম ডেটের 10 দিন অ্যাডভান্স আগে তার কাছে এসএমএসটা অটোমেটিক্যালি চলে যাবে। তো এই হচ্ছে আমার প্রেফারেন্স কনফিগারেশন।
এই প্রেফারেন্স কনফিগারেশনটা করে নেওয়ার পর আপনাকে উপরে এই সেভ বটমে ক্লিক করতে হবে। নিউ সেটিংস হ্যাভ বিন সেভড, আপনার এটি কিন্তু সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে যাওয়ার পর আপনি কি করবেন, আপনাকে আমি যেটা দেখাতে চাইছি, যেমন ধরুন ফার্স্টে আপনাদের দেখাই যে অটো SMS শিডিউলিং কিভাবে করবেন। SMS অপশানে গিয়ে দেখুন একবারে নিচের দিকে রয়েছে SMS অটো শিডিউলার, SMS অটো শিডিউলার। তো এইখানে আপনি আপনার এসএমএসটি অটো শিডিউল করে রাখতে পারেন। তো কিভাবে করবেন, আপনি SMS অটো শিডিউলে যাওয়ার পর দেখুন এখানে অপশন রয়েছে সার্ভিসিং সেক্টর, বার্থডে গ্রিটিংস, ওয়েডিং অ্যানিভার্সারি গ্রিটিংস, প্রিমিয়াম ডিউ। বারবার আপনাকে কম্পিউটারে বসে নিজে থেকে ম্যানুয়ালি SMS পাঠাতে হবে না, সফটওয়্যার অটোমেটিক্যালি ও ঠিক যার যখন প্রয়োজন অটোমেটিক্যালি আপনাকে পাঠিয়ে দেবে। আপনার সে সফটওয়্যার ওপেন থাকুক চাই বন্ধ থাকুক, আপনার কম্পিউটার বন্ধ থাকলেও কিন্তু SMS অটোমেটিক্যালি কাস্টমার কাছে সেই সময় পার্টিকুলার সেই সময় চলে যাবে। তো কিভাবে এটা সেট করতে হয় আসুন দেখে নেওয়া যাক। আমি এখানে যেমন ধরুন এখানে সেট করে রেখেছি যে বার্থডে বা প্রিমিয়াম ডেটের 10 দিন আগে আমার SMS যাবে। এবার জিজ্ঞাসা করছে আপনি কোন ডেট থেকে কোন ডেটের শিডিউল সেট করতে চাইছেন, এটি আপনাকে পার্টিকুলার সিলেক্ট করতে হবে। যেমন ধরুন আমি দিলাম যে আমি চাইলাম যে আজকে যেমন সেট করছি আজকে 19 তারিখ থেকে আমি অক্টোবরের নয় সেপ্টেম্বরের 30 তারিখ অবধি আমি SMS শিডিউলিংটা করে রাখতে চাইছি, এবং ওয়েডিং অ্যানিভার্সারিও চাইছি যে আজকের ডেট থেকে আমি অক্টোবর না সেপ্টেম্বরের 30 তারিখ অবধি যাদের বার্থডে আছে অটোমেটিক্যালি যেন সেট হয়ে যায়। তারপরে আসছে প্রিমিয়াম ডিউ, প্রিমিয়াম ডিউ চাইছি যে আজকে আমার 19 তারিখ, আমি প্রিমিয়াম ডিউটা অক্টোবরের 30 তারিখ পর্যন্ত যাদের আছে সেইটুকু পর্যন্ত আমি SMS শিডিউলিংটা করে রাখতে চাইছি, তার ডেটের মধ্যে যার 10 দিন আগে আছে তার যেন SMSটা অটোমেটিক্যালি চলে যায়। তো দু একজন এখানে হাত তুলেছে, কিছু কোশ্চেন আছে কি না? ওকে, তো যাই হোক এটা কিভাবে সেট করবেন, এই ডেটটা সেট করে দেওয়ার পর নিচে আপনাকে এই প্রসেস বটমে ক্লিক করতে হবে। কি বলছে, শিডিউল ডেট অ্যান্ড টাইম শুড অলওয়েজ বি গ্রেটার দ্যান সিস্টেম। আচ্ছা সরি, আজকে তো অলরেডি 19 তারিখ, আজকে সেট করা যাবে না, ওয়েডিং অ্যানিভার্সারিটাও সেট করতে হবে। গ্রেটার দ্যান সিস্টেম ডেট অ্যান্ড টাইম প্রিমিয়াম ডিউ, ওটাও ডেট করা যাবে না, আমি 30 তারিখ করে দিলাম। বা আমি সবচেয়ে ভালো হচ্ছে অক্টোবরের 1 তারিখ থেকে অক্টোবরে যে প্রিমিয়ামগুলো আছে সেগুলো আমি সেট করে রাখতে চাইলাম, প্রসেস করলাম। তো সফটওয়্যার অটোমেটিক্যালি প্রসেস করে নিল যে এই ডেট রেঞ্জগুলোর মধ্যে কি কি আমার আছে, কার কার বার্থডে আছে, কার কার অ্যানিভার্সারি আছে, কার কার প্রিমিয়াম ডিউ আছে। সফটওয়্যার কিন্তু ও অটোমেটিক্যালি শো করবে। আমার সফটওয়্যারের যে ডেটাবেস আছে সেই ডেটাবেসে কিন্তু এই কটা ডেটাই লেখা আছে যে এই ডেট রেঞ্জের মধ্যে কার কার কবে এজ কত হচ্ছে, এবং যার যার মোবাইল নাম্বার এন্ট্রি আছে। যদি মোবাইল নাম্বার এন্ট্রি না থাকে আপনি মোবাইল নাম্বার পাল্টে এখানে এন্ট্রিও করে দিতে পারেন, ঠিক আছে। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রথমত সমস্ত সিলেক্ট করতে হবে, এবং যদি আপনার গ্রিটিংস ছাড়াও যদি আপনি LIC সার্ভিসের ডেটাগুলো সেভ করতে চান আপনাকে অল সিলেক্ট করতে হবে। মোবাইল নাম্বার যদি এন্ট্রি করা না থাকে মোবাইল নাম্বার এন্ট্রি করে দিতে পারেন। মোবাইল নাম্বার এন্ট্রি করে দেওয়ার পর যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে নিচের দিকে একটা অপশন দেখুন আপলোড বলে একটা ডেটা রয়েছে, আপলোড। এই আপলোডে ক্লিক করে কিন্তু আপনার এই পুরো ডেটাবেস শিডিউলিং সিস্টেমটাকে, শিডিউলিং ফর্মটাকে, স্ট্রাকচারটাকে কিন্তু আমাদের সার্ভারে আপলোড করে দিতে হবে। তো আমি এখানে ধরুন সাপোজ আমি আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি একটা মেসেজ আসছে, যে একটা এগ্রিমেন্ট আসছে, এগ্রিমেন্টে আপনাকে ইয়েস করে দিয়ে ওকে করে দেবেন। ওকে করে দিলেই এই পুরো শিডিউলিং স্ট্রাকচারটা কিন্তু আমাদের সার্ভারে আপলোড হয়ে যাবে, এবং যখন যার যাবে বার্থডে আছে, যখন যার যাবে প্রিমিয়াম ডিউ আছে, তার ঠিক 10 দিন আগে বা সেম ডেটে বার্থডেতে অ্যানিভার্সারিতে কিন্তু আপনার মেসেজটি অটোমেটিক্যালি সেন্ড হয়ে যাবে। তো এটির জন্য অবশ্যই আপনার কিন্তু SMS শর্টস ব্যালেন্স থাকতে হবে। SMS শর্টস ব্যালেন্স ছাড়া কিন্তু আপনি এই পরিষেবাটা পাবেন না। তো যাই হোক, এখন যেটা দেখলেন সেটা হচ্ছে আমাদের কিভাবে আপনারা SMS শিডিউলিং করবেন। তার নিচে একটা অপশন রয়েছে শিডিউলিং ম্যানেজার। আপনি যে শিডিউল করছেন, যদি আপনি এটা চেক করতে চান কবে কবে আমি কি শিডিউল করেছি তার রেকর্ডটা আমি দেখব, চেক করব, সেটাও কিন্তু আপনি এটাকে চেক করতে পারেন। দেখুন এখানে যেভাবে আমি শিডিউল করে রেখেছি, কোনটা কবে কবে শিডিউল করে রেখেছি তার পূর্ণ ইনফরমেশন কিন্তু আমাদের সফটওয়্যার এখানে দেখাচ্ছে যে কোন কোন ডেটে আমি কি কি ডেটা শিডিউল করে রেখে দিয়েছি।
তো যাই হোক, আমি আবার সকলকে একটু আনমিউট করছি, তারপরে আমি চলে যাব অন্য অন্য একটু জায়গায়, অন্য মেনুতে। আমি সকলকে আরেকবার আনমিউট করছি। আচ্ছা, আমি সকলকে আনমিউট করছি। যদি কারো কোশ্চেন থাকে, কোয়ারি থাকে, আপনারা এই মুহূর্তে জিজ্ঞাসা করতে পারেন। আমি পরের এতে চলে যাব, চলে যাব পরের মেনুতে। এরপরে আপনাদের দেখাবো থিম বিল্ডিং দেখাবো, এবং এমএম লিস্ট দেখাবো, এবং পেপারলেস অফিস সিস্টেম দেখাবো। হ্যালো দা। হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শোনো তো, মিনা বলছি। হ্যাঁ হ্যাঁ, বলো 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 মিন্দার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলো, শুনতে বলছি পাচ্ছি। এইটা একটু আরেকবার দেখাতে হবে। ওই বলছি বার্থডে গ্রিটিংস বা এটা যে করলেন আরেকবার দেখালে ভালো হয়। এটা খুব অ্যাকচুয়ালি আরেকবার দেখানোর কোনো প্রয়োজন নেই। আমি সকলকেই বলছি, এই পুরো ট্রেনিংটার রেকর্ডিং ভিডিও আমি ইউটিউবে আপলোড করে দেবো, এবং প্রত্যেককে আমরা ইউটিউবে লিঙ্ক শেয়ার করে দেবো। আপনারা কাইন্ডলি ওই ইউটিউবে গিয়ে পূর্ণ ট্রেনিংটা আরামসে আপনি ধীরে সুস্থে স্টপ করে আপনি কিন্তু আগে পিছু করে দেখে নিতে পারেন। তাই কোনো বিষয় যদি আরেকবার দেখার প্রয়োজন থাকে, সেটার কোনো প্রয়োজন নেই, সেটা আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে, আপনারা বলবেন, সেটা কিন্তু আমি জাস্টিফাই বা ক্লিয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, আমি পরের মেনুগুলো চলে যাচ্ছি। এখন অ্যাকচুয়ালি অনেকগুলো জিনিস ডিসকাস করার আছে, যেগুলো আমরা হয়তো সময়ের মধ্যে কুলিয়ে উঠতে পারবো না। তো চেষ্টা করছি আমি আমি পরের অপশানে চলে যাবার। পরের যে অপশানটা আমরা দেখাবো সেটা হচ্ছে থিম বিল্ডিং। থিম বিল্ডিংটা কেন দেখাবো? থিম বিল্ডিংটা হচ্ছে যখন আপনি রিপোর্ট তৈরি করছেন, এই যে দেখুন, আমি একটা রিপোর্ট যখন তৈরি করলাম, সেখানে আমি আমার রিপোর্ট হেডিং দিলাম, সাব হেডিং দিলাম, অ্যাড্রেস দিলাম, ইমেল অ্যাড্রেস দিলাম, ফোন নাম্বার দিলাম। অনেকে চাইছে যে আমার ছবিটা ওখানে অ্যাড করতে চাইছি, আমি অ্যাজ এজেন্ট হিসেবে আমি আমার ছবি অ্যাড করতে চাইছি, আমি আমার এলআইসি লোগো অ্যাড করতে চাইছি, আমি আমার এমডিআরটি লোগো অ্যাড করতে চাইছি। তো সেটা কিভাবে করব? তো সেটা অনেকে জানে না। তো সেটা কিভাবে করতে হয়, সেটা আসুন দেখে নেওয়া যাক। সেটা করতে গেলে আমাদের যেতে হবে টুলস অপশানে গিয়ে থিম বিল্ডিং অপশানে। থিম বিল্ডিং অপশানে গিয়ে, থিম বিল্ডার অপশানে গিয়ে কিন্তু আপনি আপনার যে কোনো রিপোর্টের ছবি, লোগোস ডিজাইন করতে পারেন। তো কিভাবে করবেন? তো ফার্স্ট অফ অল আপনাকে যেটা সিলেক্ট করতে হবে, ডিফল্ট থিম ছাড়া যে কোনো একটা পার্টিকুলার থিম আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন ধরুন, আমি ধরুন এই থিমটা ওপেন করলাম। যেমন এই একটা থিম আমি মনে হলো আমি হয়তো এই থিমটা নয়, আমি এই থিমটার উপরে এডিট করব। এই থিমটা আমি কিছুটা সাজাতে চাইছি। তো কিভাবে করব? দেখুন, এখানে যেটা আমি নাম লিখেছিলাম, বাদিকে আইটেক সার্ভিস, সিএনস ক্লাব মেম্বার, এমডিআর, টিওএস এজেন্ট, এগুলো অটোমেটিক্যালি আমার রিপোর্টের লেটার হেডে শো করছে। এবার তার সঙ্গে সঙ্গে ডান দিকে এটা ছবি শো করছে। তো এই ছবিগুলো কিভাবে অ্যাড করতে হয় অনেকেই জানে না। তো আসুন দেখে নেওয়া যাক কিভাবে করবেন। প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরের এই এডিট বটমে ক্লিক করতে হবে। এডিট বটমে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ডান দিকে দেখুন একটা অপশন রয়েছে নাম্বার অফ লোগোস। আপনি আপনার থিমে কতগুলো লোগো রাখতে চাইছেন? একটা, দুটো, অথবা জিরো। আপনি জিরো করেন, কোনো লোগো মেনশন হবে না। যদি আপনি 1 করেন, একটা লোগো দেখাবে। যদি আপনি 2 করেন, দুটো লোগো আপনি মেনশন করতে পারেন। তো আমি এখানে দুটো লোগো দিয়ে দেখাচ্ছি কিভাবে আপনি মেনটেন করবেন। তো দুটো লোগো রেডি করলে একটা আপনি আপনার ছবি রাখতে পারেন, আর একটাতে আপনি এলআইসির লোগো বা এমডিআরটি লোগো বা আপনার অন্য কোনো ক্লাব মেম্বারশিপ লোগো আপনি এখানে মেনশন করতে পারেন। তো এটির জন্য একটি জিনিস বলে রাখা ভালো, এটি কিন্তু আপনি যে কোনো ছবি আপলোড করতে পারবেন না। ছবির একটা সার্টেন সাইজ হওয়া দরকার আছে। তার একটা সার্টেন সাইজ না হলে কিন্তু আমাদের এই ছবিটা এই থিমে অ্যাডজাস্ট হবে না। তো যখনই আপনি দেখুন মাউসটা এই ছবির পাশে নিয়ে যাচ্ছেন, সেখানে আপনার এখানে সাইজটা কিন্তু আমাদের এখানে মেনশন করে দিচ্ছি যে ডবল ক্লিক অন ইনসার্ট লোগো হেয়ার, দ্য ইমেজ ক্যান বি জিআইএফ অর জেপিজি। ইমেজ অবশ্যই জিআইএফ হতে হবে বা জেপিজি হতে হবে, এবং সাইজ আপনাকে অবশ্যই 1.33 ইন্টু 1.33 সাইজ হতে হবে, ইঞ্চেস। এবং ডিপিআই ডট পার ইঞ্চ, ডিপিআই থাকতে হবে না 72, মানে 72 ডিপিআই এর মধ্যে আপনার 1.33 ইন্টু 1.33 ইঞ্চের ফাইলই কিন্তু আপনি এই লোগো হিসেবে আপনার এই থিমে কিন্তু লাগাতে পারবেন। তো আসুন দেখে নিয়ে যাক কিভাবে করা যায়। তো আপনি এখানে ক্লিক করুন, আমি ডবল ক্লিক করলাম। করার সঙ্গে সঙ্গে যদি আপনার যেখানে অন্য জায়গায় ছবি থেকে থাকে, ধরুন আমার এখানে ছবি রাখা আছে ডেস্কটপে, লোগো বলে আপনাদের জন্য রেডি করে রেখে দিয়েছিলাম। তো সেখানে ধরুন আমার কিছু জেপিজি ছবি এখানে সেট করাই আছে। আমি চাইছি যে আমি এই ছবিটাকে আমি রাখতে চাইছি। তো এই ছবিটা রাখতে চাইছি।
তো যদি এটা অ্যাডজাস্ট হয়ে যায় খুব ভালো, আর যদি অ্যাডজাস্ট না হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। ফটোশপ আছে, পিকচার ম্যানেজার আছে, সেগুলো আপনি কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি তার পাশেরটাতে ক্লিক করে এলআইসির লোগোটা আমি দিতে চাইছি, বা আমি চাইলাম এলআইসি লোগো না এমডিআরটি লোগোটা আমি ইউজ করতে চাইছি। তো এটা আমি সিলেক্ট করে দিলাম। যা সিলেক্ট করে দেওয়ার পরে উপরে এই সেভ বটমে ক্লিক করে দিন, ইয়েস করে দিন। আপনার থিমটা রেডি হয়ে গেল। এবার আপনি যখনই কোনো রিপোর্ট বার করবেন, সে প্রেজেন্টেশন রিপোর্ট হোক বা ডিউ লিস্টের রিপোর্ট হোক, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ছবি দিয়ে, এই লোগো দিয়ে আপনার রিপোর্ট তৈরি হয়ে যাবে। তো এর ব্যাপারে আরেকটা বলে নেওয়া ভালো, অনেকের ক্ষেত্রে কি হয় যে এই ছবিটা এডিট করব কি করে, সাইজটা রিসাইজ করব কি করে, এটিও অসুবিধা হয়। তো 2 মিনিট সময় নিয়ে আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি যে কি করে আপনারা রিসাইজ করবেন। আপনাদের একটা সহজ প্রসেস বলে দিচ্ছি। যদি কারো ফটোশপ থেকে থাকে তো খুবই ভালো, আর যদি কারো ফটোশপ না থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি যে কোনো ছবির উপরে ক্লিক করবেন। ধরুন এই ছবিটা ওপেন উইথ মাইক্রোসফট পিকচার ম্যানেজার ওপেন করবেন। ছবিটা ওপেন করার পর আপনি যেটা যাবেন সেটা হচ্ছে, ছবিটা ওপেন করার পর দেখুন এটা এডিট পিকচার্স বলে অপশন রয়েছে, এডিট পিকচার্স। এই এডিট পিকচার্সে ক্লিক করবেন। এডিট পিকচার্সে ক্লিক করার পরে ডান দিকে দেখুন একটা অপশন রয়েছে রিসাইজ। এই রিসাইজে ক্লিক করবেন। রিসাইজে গিয়ে আপনি কাস্টমারে দেবেন, কাস্টমারে 200/150 রাখতে পারেন, বা 100 রাখলেও নিয়ে নেবে। 200/150 রেখে আপনি সেভ করে দিন। ফাইলটা করে আপনি সেভ করে দিলাম, নাম দিলাম হয়তো XYZ লোগো। তো এই ছবিটা কিন্তু আপনি ফার্দার আপনার যে কোনো থিম বিল্ডারিং ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। এরপরে দেখাবো যেটা হচ্ছে লিপস। লিপসটা কি জিনিস? লিপসটা হচ্ছে মোবাইল ম্যাজিক লাইফ ইন্স্যুরেন্স পোর্টফোলিও সিস্টেম। আমরা যে এত কষ্ট করে ডেটা এন্ট্রি করব, আপনারা যে ডেটা এন্ট্রি করবেন, কাস্টমার রেকর্ড, প্রসপেক্ট রেকর্ড, পলিসি হোল্ডারদের রেকর্ড, এত রেকর্ড সব সময় তো আপনি কম্পিউটারে বসে দেখতে পাবেন না, বা কম্পিউটারে রিপোর্ট নিয়ে ঘুরে বেড়াতেও পারবেন না। তো আজকে এই ডিজিটাল যুগে আমরা যে জিনিসটা দিয়েছি সেটা হচ্ছে এটিরই পুরো ডেটাবেসটা আপনার হাতের মুঠোয় থাকবে। আপনি যে কোনো সময় যে কোনো পলিসির লোন ভ্যালু, তার সারেন্ডার ভ্যালু, তার পলিসি ইনফরমেশন, তার ফাপ ইনফরমেশন আপনি কিন্তু আপনার মোবাইল থেকে জানতে পারেন এই লিভ সফটওয়্যারের মাধ্যমে। তো লিভ সফটওয়্যারের ক্ষেত্রে অনেকের যে ধরনের অসুবিধাগুলো হয় সেগুলো আজকে আমরা ডিসকাস করব। প্রথম কথা হচ্ছে লিভ সফটওয়্যারটা প্রসেস কি করে করতে হয়। আমি আমাদের প্রথমত ভিজুয়াল ম্যাজিক প্রো সফটওয়্যারটা বন্ধ করলাম, তারপরে আপনাকে লিভ সফটওয়্যারটা কিভাবে প্রসেস করবেন এবং কিভাবে মোবাইলে নেবেন সেটি আমি পুরোটাই আপনাদের দেখাবো। প্রথম কথা হচ্ছে লিভ প্রসেস, সফটওয়্যারটা প্রসেস কিভাবে করতে হয়। লিভস অ্যাকচুয়ালি আমাদের 2 ধরনের আছে। একটা লিভস হচ্ছে যেটা আলাদা করে লাইসেন্স করাতে হয়, আর একটা লিভস হচ্ছে ফ্রি উইথ ট্যাব ম্যাজিক। যারা আমাদের ট্যাব ম্যাজিক ইউজ করেন তারা এই লিভ সফটওয়্যার ট্যাব ম্যাজিকের সঙ্গে ফ্রি অফ কস্টে পান, এবং কিছু কিছু লিভস আছে যেগুলো আলাদা করে লাইসেন্স করাতে হয়। যারা অ্যাকচুয়ালি লাইসেন্স ইউজার তারা কি এক্সট্রা বেনিফিট পান? তারা এক্সট্রা বেনিফিট হচ্ছে এটাই, তারা একসঙ্গে একাধিক ডিভাইসে উনি কিন্তু ইউজ করতে পারেন। উনি যদি মনে করেন যে আমি আমার মোবাইল ইউজ করব, আমার 5খানা অ্যাসিস্ট্যান্ট আছে, 5খানা অ্যাসিস্ট্যান্টকে আমি ডিউ লিস্টগুলো তাদের লিভসের মাধ্যমে দিয়ে দেবো, তারা ওই হার্ড কপি প্রিন্ট আউট দেওয়ার দরকার নেই, আমি লিভস দিয়ে দিচ্ছি, তারা লিভস থেকে তারা প্রিমিয়াম কালেকশন করতে পারবে। তো এটা আপনি যাকে যেভাবে অ্যাসাইন করা আছে তার রিপোর্ট আপনি জেনারেট করে লিভসটা তাকে আপনি তার মোবাইলে দিয়ে দিতে পারেন, এবং সে তার লিভস থেকে প্রিমিয়াম কালেকশন করে নিতে পারে। তো আসুন দেখে নেই যে কিভাবে আপনারা লিভসটা প্রসেস করবেন। লিভসটা প্রসেস করে নেওয়ার জন্য প্রথমত আপনাকে অ্যাকসেপ্ট করতে হয় লিভস ওপেন করে নেওয়ার পর। তো লিভসটা আপনারা প্রথমে সিলেক্ট করবেন কাস্টমার ইনফরমেশন। কাস্টমার ইনফরমেশন সিলেক্ট করার পর ডান দিকে এই ইনক্লুড দিস ইনফরমেশনের চেকবক্সে ক্লিক করবেন। যদি আপনি কোনো পার্টিকুলার গ্রুপের ডেটা নিতে চান, মেনশন করতে চান, এটা মেনশন করতে পারেন। আর যদি অল রেকর্ড চান তাহলে এখানে কোনো কিছু করার দরকার নেই, জাস্ট আপনি অল গ্রুপ সিলেক্টেড রেখে দিন। তারপরে আসুন বার্থডে অ্যানিভার্সারিতে। ধরুন আমি সেপ্টেম্বরের বার্থডে অ্যানিভার্সারি আমি প্রসেস করাতে চাইছি, তো আমি সেপ্টেম্বরটা বাই ডিফল্ট সিলেক্ট করে রেখে দিলাম। পলিসি ইনফরমেশনটাই আমি সিলেক্ট করলাম। পলিসি ইনফরমেশনটার ক্ষেত্রে অনেকে ভুল করে ফেলে কিছু। তো পলিসি ইনফরমেশনে দেখুন আমাদের 3টি নিচে অপশন রয়েছে যে এক্সক্লুড ম্যাচিওরড পলিসি। যদিও আপনি কোনো পার্টিকুলার ম্যাচিওর পলিসিগুলোর এখানে দেখতে না চান লিভসে, তাহলে কিন্তু আপনাকে
এটি চেক করে রাখতে হবে, মানে আপনার ম্যাচিওর পলিসিগুলো এমএম লিভসে প্রসেস হবে না। বাই ডিফল্ট এখানে ম্যাচিওরগুলো এক্সক্লুড করাই থাকে। তারপরে রয়েছে সিলেক্ট টাইপ অফ পলিসি ডেটা টু বি প্রসেসড, বেসিক ডেটা ইনফরমেশন না অ্যাডভান্স। আপনাদের রিকমেন্ড করবো আপনারা অবশ্যই অ্যাডভান্স পলিসি ইনফরমেশনটা করবেন। অ্যাডভান্স পলিসি ইনফরমেশনটা কি কাজে লাগে? যদি আপনি আপনার জন্য করেন তাহলে অবশ্যই অ্যাডভান্স করবেন, আর যদি আপনি ক্লায়েন্টের জন্য বা অ্যাসিস্ট্যান্টের জন্য করেন সেক্ষেত্রে আপনি বেসিক করতে পারেন। তো অ্যাডভান্স পলিসি ইনফরমেশনে কি হয়? অ্যাডভান্স পলিসি ইনফরমেশনে কাস্টমারের এফইউপি ডেট, তার নাম টাম পেটাম প্রিমিয়াম সমেত ছাড়াও তার পেড আপ কত হয়েছে, তার ভেস্টেড বোনাস জমেছে কত টাকা, তার লোন ভ্যালু, তার সারেন্ডার ভ্যালু, তার ম্যাচুরিটি ভ্যালু, তার পূর্ণ ইনফরমেশন, তার পূর্ণ ডাইনামিক ক্যালকুলেশন এখানে কিন্তু প্রসেস হয়। তারপরে আপনি করবেন প্রিমিয়াম ডিউ। প্রিমিয়াম ডিউ ধরুন আমি এখানে দিলাম যে সেপ্টেম্বর মান্থ সিলেক্ট করলাম, ইনক্লুড ল্যাপস পলিসি, প্রিমিয়াম আউটস্ট্যান্ডিং সিলেক্ট করলাম, এখানে কিছু চেঞ্জ করার দরকার নেই। এসবি অপশন সিলেক্ট করলাম, আমি এসবি অপশনটাও দিলাম, সেপ্টেম্বরেরটাই থাকুক, আমি অনলি সেপ্টেম্বরটা প্রসেস করাতে চাইছি। সমস্ত কিছু সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিচের এই ডান দিকের প্রসেস বটমটিতে ক্লিক করতে হবে। আর ব্যাপারটা হচ্ছে এই প্রসেসটা করতে অনেকটা টাইম লাগে। এই প্রসেসটা ব্যাকগ্রাউন্ডে হোক, ব্যাকগ্রাউন্ডে হতে দিলে অনেক সময় লেগে যাবে। একটা কাজ করি, বরঞ্চ আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি একটা সামান্য কিছু প্রসেস করাচ্ছি, নাহলে এত কিছু প্রসেস করাতে গিয়ে দেখাতে অনেক সময় লেগে যাবে। সাপোজ ধরুন আমি এখানে এসবি অপশনটা করলাম না, পলিসি ইনফরমেশন করলাম না, অনলি কাস্টমার ইনফরমেশনটা আমি প্রসেস করলাম। খেয়াল রাখবেন আপনারা কিন্তু সমস্তটাই প্রসেস করবেন। আমি এখানে প্রসেসিং টাইমটাকে বাঁচানোর স্বার্থে কিন্তু আমি জাস্ট ওইটুকু প্রসেস করলাম। তো এখানে প্রসেসে ক্লিক করার পরে আপনাকে স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্টে ক্লিক করলে কিন্তু আপনার এমএম লিস্টটা প্রসেস হতে শুরু করবে। দেখুন কাস্টমার ইনফরমেশন প্রসেসিং চলছে। এক্ষেত্রে যদি আপনি বার্থডে, পলিসি ইনফরমেশন, প্রিমিয়াম ডিউ, প্রিমিয়াম আউটস্ট্যান্ডিং, এসবি সমস্তটাই সিলেক্ট করে রাখতেন তাহলে কিন্তু আপনার সমস্তগুলো একটা করে প্রসেস হতো, আর যেটা অনেক টাইম টেকেন। তো আপনাদের মূল ম্যাটারটা বুঝিয়ে দিয়েছি, মূল কনসেপ্টটা আপনাদের বুঝিয়ে দিয়েছি, বাকিটা আপনারা আশা করি করতে পারবেন। এবার আপনাদের দেখাবো যে এই ডেটাবেসে প্রসেসটা হচ্ছে, এই প্রসেস হয়ে যাওয়ার পর এই ডেটাবেসটা আপনার মোবাইলে কিভাবে আপনারা নেবেন। তো অনেকেরই এটার অসুবিধা হয় যে মোবাইলে ট্রান্সফার করতে অসুবিধা হচ্ছে, এটা নিতে পারছি না, এখানে ফাইলটা আপলোড হচ্ছে না, রিপ্লেস হচ্ছে না। তো আশা করি এই ট্রেনিং, এই ভিডিওটা দেখার পর আপনাদের এই ধরনের সমস্যাটা থাকবে না। তো দেখুন এখানে প্রসেস হয়ে যাওয়ার পর এখানে একটা উইন্ডো চলে এসেছে যে ওপেন ফোল্ডার উইথ ইউর মোবাইল ম্যাজিক অ্যাপ্লিকেশন অ্যান্ড রিড ইনস্ট্রাকশন টু লোড ইউর মোবাইল ম্যাজিক অ্যাপ্লিকেশন। তো ওপেন ফোল্ডারে এখানে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন মোবাইলটা, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন আমি দুটো উইন্ডো এখানে রাখলাম, একদিকে রাখলাম মোবাইল আর আরেক দিকে রাখলাম আপনার কম্পিউটার। তো মোবাইলে দেখুন আমি যখনই আমরা মোবাইলে ডেটা কেবলটা কম্পিউটারের সঙ্গে কানেক্ট করছি কি হয় দেখুন। আমি তো অন্য ডেটা কেবল একটি ইস্যু আছে, যাই ডেটা কেবলটা কানেকশন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে তিনটে অপশন আসছে, ইউজ ইউএসবি ফর নো ডেটা ট্রান্সফার, ফাইল ট্রান্সফার ও ট্রান্সফার ফটোজ। আপনাকে সবসময় যেটা করতে হবে ফাইল ট্রান্সফার মোডটা অন করে দিতে হবে। যদি আপনি ফাইল ট্রান্সফার মোডটাকে অন না করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফাইল মানে এমএম লিপসের ফাইলটা আপনার মোবাইলে ট্রান্সফার করতে পারবেন না। এটাকে আমরা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলি এমটিপি, মিডিয়া ট্রান্সফার প্রোটোকল। তো এমটিপি মোডে কিন্তু আপনার ফোনটা কমিউনিকেট থাকতে হবে, না হলে কিন্তু আপনি কোনো মতেই আপনার এমএম লিপসের ফাইল আপনার মোবাইলে ট্রান্সফার করতে পারবেন না। তো আরেকবার আপনাদের দেখিয়ে দিই সিস্টেমটা হচ্ছে, যখন আপনি কম্পিউটারের সঙ্গে আপনার মোবাইলটা কমিউনিকেট করবেন করার সঙ্গে এই রকম একটি অপশন আসবে। এক একটা মোবাইলে এক এক রকমের ভাবে আসতে পারে। তো বেসিক্যালি মাথায় রাখবেন ফাইল ট্রান্সফার মোডটা কিন্তু আপনার অ্যাক্টিভ থাকতে হবে, তবেই কিন্তু আপনার এখানে কম্পিউটারে আপনার মোবাইলটি শো হবে। দেখুন যখনই আপনার এখানে অলরেডি কমিউনিকেট হয়ে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু এই আমার মোবাইলটা কিন্তু কম্পিউটারে ডিসপ্লে হচ্ছে। তারপর যেটা করতে হয় আপনি এটাকে ওপেন করতে পারেন, ওপেন করে আপনি আপনার স্টোরেজটাকে রাখতে পারেন। তো এমএম লিপসের প্রসেসটা আপনি ভালো করে বুঝুন। যদি এমএম লিপসের ডেটাবেসটাকে আপনি ট্রান্সফার করবেন কিভাবে খুব সহজে আপনাদের দেখাতে চাইছি। যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন হয়, আপনার যে ডেটাটা প্রসেস হয়েছে সেই ডেটাটাকে আপনি অ্যান্ড্রয়েড ফোল্ডারটাকে ওপেন করবেন। ডান দিকে দেখুন দুটো ফোল্ডার আছে, এক অ্যাপ্লিকেশন এক ডাটা।
যারা ট্যাব ম্যাজিক লিভস ইউজ করেন তাদের একটাই মাত্র ফোল্ডার থাকবে, সেটা হচ্ছে ডাটা। আর যারা লাইসেন্স লিভস ইউজ করেন তাদের অ্যাপ্লিকেশন এবং ডেটা দুটো ফোল্ডারই থাকবে। তো কি করতে হয় বেসিক্যালি, প্রথমত যেটা করতে হয়, আপনার যে ফোন মেমোরি রয়েছে ফোনটা আপনি ওপেন করবেন, ফোনটা বাঁদিকে, ফোনটা ওপেন করে লিস্ট ফোল্ডার আপনি সার্চ করুন। লিস্ট ফোল্ডারটা আমি সার্চ করলাম, লিস্ট ফোল্ডারটা আমি ওপেন করলাম। বাঁদিকে আমার রয়েছে ফোন, ডান দিকে রয়েছে আমার কম্পিউটার। তো কম্পিউটারের ফোল্ডারে আপনি ধরুন অ্যাপ্লিকেশন, এই ফাইলটা আমি কপি করলাম, কপি করে এখানে গিয়ে পেস্ট করতে পারেন, এটি পেস্ট হয়ে যাবে। আবার আপনি এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপও করতে পারেন। ড্রাগ অ্যান্ড ড্রপ ড্রাগ করা অবস্থায় যদি এই উইন্ডোতে আপনি ছেড়ে দেন, এটা কিন্তু কপি হয়ে যাবে। আমি এখানে কপি করছি না, যেহেতু আমার কপি করা আছে। তারপরে আপনাকে ব্যাক করতে হবে, ব্যাক করে ডেটা ফোল্ডারটা, এই ফাইলটাও কিন্তু আপনাকে এখানে পেস্ট করে দিতে হবে। ড্রাগ অ্যান্ড ড্রপ করেও পেস্ট করে দিতে পারেন, আবার কপি করেও জাস্ট রাইট ক্লিক করে কপি, তারপর আপনি এখানে গিয়ে যদি পেস্ট করে দেন, এখানে কিন্তু পেস্ট হয়ে যাবে। যখনই পেস্ট করবেন, কপি অ্যান্ড রিপ্লেসে ক্লিক করলে প্রিভিয়াস লিস্ট ডেটাবেসটা উড়ে যাবে এবং নতুন লিস্ট ডেটাবেস ফাইলটা কিন্তু এখানে রিপ্লেস হয়ে যাবে। তো এই হচ্ছে লিস্ট প্রসেস। অ্যাকচুয়ালি এই যে লিস্টটা আছে, এই লিস্টে হয় এটা কি, কাস্টমার কিভাবে এই ডেটাবেসটা পায়, তো আসুন সেটাও একটু দেখে নেওয়া যাক। তো লিস্টটা আপনি কিভাবে ইউজ করবেন। তো লিস্টটা আপনি ট্রান্সফার করার পর এই লিস্টের ইউটিলিটিটাও একটু দেখে নেওয়া যাক। লিস্ট আমি সার্চ করছি, লিস্ট লিস্ট। তো লাইফ ইন্স্যুরেন্স পোর্টফোলিও সিস্টেম আমি মোবাইলে অন করছি, অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে আপনার লিস্ট ওপেন হয়ে যাবে। লিস্টে যেটা হয়, লিস্টটা আপনার ডেটাবেসটা সত্যি আদৌ প্রসেস হয়েছে কিনা, ফার্স্ট অফ অল আপনাকে এটা চেক করতে হয়, তারপর কিন্তু আপনি আদার্স ডেটা চেক করবেন। তো কিভাবে করতে হয়, আপনার ডেটাবেসটা সত্যি প্রসেস করে আপনার মোবাইলে ট্রান্সফার হয়েছে কিনা এটা দেখার জন্য আপনার নিচের দিকে এই প্রসেস ডেটা ইনফোতে ক্লিক করতে হয়। প্রসেস ডেটা ইনফোতে দেখুন, আমি 17 তারিখে একটা প্রসেস করেছিলাম, সেই ডেটাবেসটাই কিন্তু এখানে প্রসেস করে দেওয়া রয়েছে। যে 17 সেপ্টেম্বর 2020-তে ডেটাটা প্রসেস করা হয়েছে। কি কি নেওয়া হয়েছে, বার্থডে নেওয়া হয়েছে, অ্যানিভার্সারি নেওয়া হয়েছে সেপ্টেম্বরের, প্রিমিয়াম ডিউ নেওয়া হয়েছে পয়লা ফার্স্ট সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর অবধি, প্রিমিয়াম আউটস্ট্যান্ডিং নেওয়া হয়েছে, এসবি ম্যাচুরিটি নেওয়া হয়েছে 17 তারিখ থেকে 30 অবধি, এবং পলিসির অ্যাডভান্স মোডে নেওয়া হয়েছে। তো এখান থেকে আমরা জানতে পেরে যাই যে আমার এই ডেটাবেসটা কবে প্রসেস হয়েছে এবং কি পদ্ধতিতে প্রসেস করা হয়েছে। তো আসলে এবার দেখে নেওয়া যাক লিস্টের ইউটিলিটিটা কি, এখানে আমরা কি কি পাই। লিস্টে যেমন ধরুন আপনি কোনো একটা কাস্টমারের ডেট অফ বার্থ জানতে চাইছেন, তার অ্যাড্রেস জানতে চাইছেন, জাস্ট ক্লিক অন কাস্টমার্সে ক্লিক করে আপনি গ্রুপে যাবেন বা মেম্বারে যাবেন। গ্রুপে যদি গ্রুপ নাম মনে করেন ধরুন সোমনাথ আদক, আমি সোম দিয়ে সার্চ করলাম, সঙ্গে সঙ্গে সোম দিয়ে যতগুলো নামের আপনার ডেটা এখানে আছে আমার এখানে চলে এলো। আমি যদি পার্টিকুলার এনাকে ক্লিক করি, সঙ্গে সঙ্গে ওই ফ্যামিলিতে যে কটা মেম্বার আছে, ওই গ্রুপে যতগুলো মেম্বার আছে, সঙ্গে সঙ্গে তাদের নামগুলো এখানে শো হবে। আমি যদি কাস্টমারে ক্লিক করি, কাস্টমারের বাড়ির অ্যাড্রেস কি আছে, ওর অফিস অ্যাড্রেস কি আছে, মোবাইল নাম্বার, টেলিফোন নাম্বার এবং ওনার ডেট অফ বার্থ কি আছে, সেটা কিন্তু আমি এখান থেকেই জানতে পেরে যাচ্ছি। তো এখান থেকে কাস্টমারকে আপনি কল করতে পারেন, কাস্টমারকে ইমেল করতে পারেন এবং এই ডেটাবেসটা, এই ডেটাটা কিন্তু কাস্টমারকে শেয়ার পর্যন্ত করতে পারেন। এরপরে ধরুন ওনার যদি বার্থডে দেখতে চাই, যে আজকে কার কার বার্থডে আছে, যেমন ধরুন আজকে যে আছে অদ্রিজা দাস, অদ্রিজা কোলে, দেবাশিস দাস, ইন্দ্রাণী দাস, এগুলো ডেট অফ বার্থ। আমি এখান থেকে চাইলে আজকে উইশ পর্যন্ত করতে পারি। যদি আমি শেয়ার করতে চাই যে কোন নাম্বারে শেয়ার করবো, ওকে করে দিলাম, সঙ্গে সঙ্গে আমার উইশ করার যে শেয়ারিং অপশনটা, আমি মেসেজ করে শেয়ার করতে পারি, হোয়াটসঅ্যাপ করে শেয়ার করতে পারি। দেখুন, ডিয়ার দেবাশিস দাস, হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে, ইটস টাইম টু ইউ হ্যাভ অ্যান অ্যামাজিং বার্থডে অ্যান্ড সেভার দ্য, যাক একটা সুন্দর বার্থডে মেসেজটা আপনি চেঞ্জও করতে পারেন, করে কাস্টমারকে আপনি শেয়ার করলে সঙ্গে সঙ্গে সেন্ড বটমে ক্লিক করলে কাস্টমার কাছে বার্থডে উইশ চলে যাবে। এইভাবে আপনি অ্যানিভার্সারি পর্যন্ত উইশ করতে পারেন। তারপরে রয়েছে পলিসি ইনফরমেশন। পলিসি ইনফরমেশনটা খুব কাজে লাগে। পলিসি হোল্ডারের নাম দিয়ে আপনি সার্চ করতে পারেন, গ্রুপ নেম দিয়ে সার্চ করতে পারেন এবং পার্টিকুলার পলিসি নাম্বার দিয়েও আপনি সার্চ করতে পারেন। পলিসি হোল্ডারের নাম দিয়ে সার্চ করলাম, যেমন ধরুন আমি পলিসি হোল্ডারের নাম দিলাম সোম, আমি সোমনাথ আদককে সিলেক্ট করলাম। এখানে সোমনাথ আদকের যতগুলো পলিসি এখানে আছে, আমার সফটওয়্যারে এন্ট্রি আছে, আমার ভিজুয়াল ম্যাজিক প্রোতে এন্ট্রি আছে, সেটা কিন্তু আপনি আপনার মোবাইলে জানতে পেরে যাচ্ছেন এবং কোনো একটা পার্টিকুলার পলিসিতে ক্লিক করে তার পূর্ণ সামারি আপনি পেয়ে যাচ্ছেন। যেমন ধরুন তার প্ল্যান টার্ম, পেটার্ম, মুড, প্রিমিয়াম, ফাপ ডেট কবে আছে, রাইডার্স কত, রিস্ক কভারেজ কত, ঠিক আছে,
আজকের ডেটে সারেন্ডার করলে কত টাকা সারেন্ডার ভ্যালু, লোন ভ্যালু, রিটার্ন ডেট কবে আছে এবং রিটার্ন অ্যামাউন্ট পর্যন্ত আপনি কিন্তু এখানে জানতে পেরে যাবেন। যেমন যে কোনো পলিসিতে আপনি ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আপনি জানতে পেরে যাবেন, এবং কাস্টমারকে আপনি যদি শেয়ার করতে চান সেটিও আপনি বাই হোয়াটসঅ্যাপ, বাই SMS, বাই মেল আপনি শেয়ার করতে পারেন। যেভাবে হোক আপনি ইনস্ট্যান্ট কাস্টমারকে আপনি শেয়ার করতে পারেন, সুন্দর করে হোয়াটসঅ্যাপ চলে গেল। তো এটি হচ্ছে লিপসের গুরুত্ব। এছাড়া ধরুন যদি আপনি প্রিমিয়াম আউটস্ট্যান্ডিং দেখতে চান যে আমার কোন কোন পলিসিগুলো প্রিমিয়াম আউটস্ট্যান্ডিং হয়ে আছে, পে আপ টু ডেট, আমি পে আপ টু ডেটে ক্লিক করলাম, আমার এই ডেট থেকে এই ডেটের মধ্যে কার কার আউটস্ট্যান্ডিং আছে আপনি এখান থেকে জানতে পেরে যাচ্ছেন। যেমন শিবনাথ মালিকের পলিসিটা প্রিমিয়াম আউটস্ট্যান্ডিং হয়ে আছে। এখানে দেখুন আউটস্ট্যান্ডিং এ আমরা দুটো আউটস্ট্যান্ডিং দেখাই, আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট 1, আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট 2। তা আউটস্ট্যান্ডিং 1টা কি? আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট 1টা হচ্ছে যদি উনি 17 আগস্টের মধ্যেই প্রিমিয়ামটা পেড করে দিতেন তাহলে কিন্তু ওনার 1551 টাকার মধ্যেই হয়ে যেত। আর যদি 17 সেপ্টেম্বরের মধ্যে পেমেন্ট করেন তাহলে কিন্তু ওনাকে পড়ছে মানে 1565 টাকা, মানে লেট ফাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সরি, ভুল বললাম, ফাফ ডেট হচ্ছে ওনার 17 আগস্ট, উনি যদি 17 সেপ্টেম্বরের মধ্যে পেমেন্ট করে দেন তাহলে পড়বে ওনার 1551 টাকা। আর যদি উনি পেমেন্ট না করতে পারেন তাহলে ওনার 1 অক্টোবরের মধ্যে পেমেন্ট করলে ওনার অ্যামাউন্টটা দিতে হবে 1565 টাকা। তো অনেক ক্ষেত্রে হয় যে এটা যদি পেমেন্ট করতে না পারি নেক্সট প্রিমিয়ামটা কত টাকা দিতে হবে কাস্টমাররা জিজ্ঞাসা করে, সেক্ষেত্রে আপনি এটা বলতে পারেন এবং কাস্টমারকে এটা শেয়ার করতে পারবেন। এছাড়াও কিছু কিছু হাই প্রায়োরিটি প্ল্যান রয়েছে। হাই প্রায়োরিটি প্ল্যান যেমন আমরা কিছু কিছু জানি যেগুলো হাই প্রায়োরিটি প্ল্যান, যেমন যেমন ধরুন 94, বিমা কিরণ, এগুলো কিছু এক্সক্লুসিভ প্ল্যান রয়েছে যেগুলো খুব হাই রিস্ক কভারেজ, যেগুলো প্রিমিয়াম পেড রিস্ক আপনার ক্লোজ ডেট শেষ হয়ে গেলেই, মানে যাকে বলা হয় আপনার গ্রেস পিরিয়ড শেষ হয়ে গেলেই কিন্তু রিস্ক কভারেজ থাকে না, তো সেক্ষেত্রে কিন্তু এগুলো আপনাকে রিমাইন্ডার দেবে। তো সেগুলো কিন্তু এখানে মেনশন করা যায়, বা পার্টিকুলার আপনি কাস্টমারের নাম দিয়েও কিন্তু আপনি এখানে যদি আউটস্ট্যান্ডিং থাকে সেটিও আপনি সার্চ করতে পারেন এবং কাস্টমারকে শেয়ার করতে পারেন। তো এটি হচ্ছে লিপস। এই লিপসটা আপনার সবসময় হাতের মুঠোয় থাকবে। আপনি এছাড়াও আপনি SB রিপোর্ট, ম্যাচুরিটি রিপোর্ট, এগুলো আপনি জানতে পেরে যাবেন। এখান থেকে আপনি ডিউ ডেট ওয়াইজ SB রিপোর্ট, ম্যাচুরিটি রিপোর্ট আপনি বার করতে পারেন। এখানে ক্লিক করে আপনি কাস্টমারকে শেয়ার পর্যন্ত আপনি করতে পারেন যে ওনার কত টাকা সাম এশিওর্ড, কত টাকা ম্যাচুরিটি আসতে পারে, সেটাও কিন্তু কাস্টমার এখান থেকে জানতে পেরে যায়। সরি, তো যাই হোক, এটাতে আর সময় নষ্ট করছি না। আমাদের অ্যাকচুয়ালি অনেকগুলো সাবজেক্ট এখনো বাকি রয়ে গেছে, আমরা অনেকটাই সময় এই ট্রেনিং এর মধ্যে নিয়ে নিয়েছি। তো আমি জাস্ট লিস্টটা গেলাম, এরপরে আমাদের রয়েছে পেপারলেস অফিস সিস্টেম। আমি খুব দ্রুত পেপারলেস অফিস সিস্টেমটা শেষ করার চেষ্টা করব, কেননা অলরেডি আমাদের প্রায় 7টার কাছাকাছি আমরা চলে এসেছি। তো পেপারলেস অফিস সিস্টেমটা কি জিনিস সেটা একটু বলি। পেপারলেস অফিস সিস্টেমটা হচ্ছে আপনার ইডিএমএস, যেখানে আপনি আপনার ইলেকট্রনিক ডকুমেন্ট ম্যানেজ করতে পারেন। তো আমরা বেসিক্যালি যখন কাস্টমারের রেকর্ড এন্ট্রি করি, তার যে নাম টাম অ্যাড্রেস ফ্যাড্রেস থেকে শুরু করে সমস্ত রেকর্ড এন্ট্রি করি, কিন্তু আজকের দিনে তার ডকুমেন্টেশনটাও বারবার চাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি তার ডকুমেন্টেশনটা আপনি যখন পলিসি করছেন তখনই আপনার ইডিএমএস এর মতন আপনার সফটওয়্যারে সেভ করে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু তার কাছ থেকে বারবার কোনো ফার্দার ডকুমেন্টস চাওয়ার কোনো প্রয়োজন নেই। তো সেটি আপনি কিভাবে মেনটেন করবেন সেটি এখানে সিস্টেমেটিক্যালি দেখানো হয়েছে। এটাকে আমরা নাম দিয়েছি পেপারলেস অফিস সিস্টেম। তো পেপারলেস অফিস সিস্টেমটা আপনি কোথায় পাবেন? পেপারলেস অফিস সিস্টেমটা আপনাকে দেখা যাবে ভ্যালু অ্যাডন্সের মধ্যে পেপারলেস অফিস সিস্টেম। তো পেপারলেস অফিস সিস্টেমে দেখুন, পেপারলেস অফিস সিস্টেমে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে ক্রিয়েট ইউজার ফোল্ডার্স, ডকুমেন্ট ম্যানেজার এবং ডকুমেন্ট ব্রাউজার। আপনাকে আমরা দেখাবো প্রথমে ডকুমেন্ট ম্যানেজার। যখনই আপনি ডকুমেন্ট ম্যানেজারে ক্লিক করলেন, ডকুমেন্ট ম্যানেজারে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে দেখুন একটা ডকুমেন্ট ম্যানেজারের ফর্ম, একটু উইন্ডো ওপেন হচ্ছে। উপরে রয়েছে ডকুমেন্ট টাইপ, কাস্টমার ডকুমেন্টস অ্যান্ড ওন ডকুমেন্টস। যদি আপনি কাস্টমারের সমস্ত ডকুমেন্টস আপনি তার একটা কাস্টমার ওয়াইজ অ্যাসাইন করে রাখতে চান, সেক্ষেত্রে আপনার কাস্টমার সিলেক্ট করতে হবে। এবং যদি আপনার ডকুমেন্টস, আপনার অফিসিয়াল ডকুমেন্টস, আপনার যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো যদি আপনি স্ক্যান করে রাখতে চান, সেক্ষেত্রে আপনার ওন ডকুমেন্টস অপশনটি ইউজ করতে হবে। তো আসুন দেখে নিয়ে যাক কি করে আমরা কাস্টমার ডকুমেন্টসটা আমরা ইউজ করব। তো প্রথমে আপনাকে কাস্টমার সিলেক্ট করতে হবে। যেমন ধরুন আমি এখানে অমিয় মাইতিটা সিলেক্ট করলাম, করে ওকে করলাম। দেখুন এর মধ্যে অলরেডি
প্রিভিয়াসলি অলরেডি ওনার কিছু ডকুমেন্টস এখানে অলরেডি স্ক্যান করে ওনার অ্যাসাইন করা আছে, যেমন ওনার প্যান কার্ড, ওনার প্রেজেন্টেশন কোন সময় কি পাঠিয়েছিলাম, ওনার এলআইসি কিছু বন্ডস, ওনার লোন সারেন্ডার রিপোর্ট, তো সেগুলো কিন্তু অলরেডি ওনার এখানে দেওয়া রয়েছে। যদি ফার্দার আপনি আরও কোনো ইমেজ, আরও কোনো ডকুমেন্টেশন ওনার মধ্যে আপলোড করতে চান, তাহলে কিন্তু আপনাকে এই অ্যাড ইমেজ অথবা অ্যাড ডকুমেন্ট অপশানে ক্লিক করে অ্যাড করতে হবে। তো অ্যাড ইমেজে ক্লিক করে আপনি ইমেজ টাইপের যে ডকুমেন্টেশনগুলো থাকে, যেমন ধরুন যে জেপ্যাক আছে, পিএনজি আছে, জিআইএফ আছে, এই যে ফাইলগুলো হয় ইমেজ ফাইল যেগুলোকে বলি, সেগুলো আপনি এই অ্যাড ইমেজে ক্লিক করে এখানে অ্যাড করতে পারেন। সাপোজ ধরুন আমি এই অ্যাড ইমেজে ক্লিক করলাম, অ্যাড ইমেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই উইন্ডোটা আমাদের সামনে আসবে। এখানে কি আসছে, এখানে যেটা আসছে সেটা হচ্ছে প্রথমেই রয়েছে একটা স্ক্যানারের ছবি, একটুখানি এটাকে আচ্ছা, প্রথমে রয়েছে একটা স্ক্যানারের ছবি, তারপরে রয়েছে আপনার ইম্পোর্ট ইমেজ, তারপরে সেভ, তারপরে আপলোড, এসব এক্সপোর্ট ইমেজ, এসব অপশান রয়েছে। তো এটা বেসিক্যালি স্ক্যানারের মাধ্যমে আপনি স্ক্যান করে যেমন সফটওয়্যারে রাখতে পারেন। তো আমি রেকমেন্ড করব, যদি কোনো কারণে আপনার স্ক্যানার নাও থাকে, সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল থেকেও স্ক্যান করে ফাইলটা কিন্তু আপনি আপনার সফটওয়্যারের সঙ্গে অ্যাসাইন করাতে পারেন। তো আমি এখানে এই মুহূর্তে স্ক্যানার অপশান দিয়ে দেখাচ্ছি না। যদি আপনার ডেটাবেসে বা আপনার ফোল্ডারে, কম্পিউটার হার্ড ড্রাইভে যদি আপনার কোনো ছবি, কোনো লোগো আপনি বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি কারোর মাধ্যমে ট্রান্সফার করে আপনার কম্পিউটার হার্ড ড্রাইভে রেখে থাকেন, সেই ডেটাবেসটা যদি আপনি আমাদের পেপারলেস অফিস সিস্টেমে অ্যাসাইন করতে চান, সেটি কিন্তু আপনি করতে পারেন। কিভাবে করবেন, আপনি ঠিক স্ক্যানারের পাশের বটনটি যে রয়েছে ইম্পোর্ট ইমেজ, এই ইম্পোর্ট ইমেজে ক্লিক করবেন। ঠিক আছে, তো এখানে ধরুন আমি পার্টিকুলার কোনো একটা ছবি আমি এখানে সিলেক্ট করলাম, ধরুন এই ছবিটা আমি ওনাকে অ্যাড করতে চাইছি, এই ছবিটা আমি ওনাকে অ্যাড করতে চাইছি, ওনাকে নাম দিলাম হয়তো অমিয়, সাবজেক্ট দিলাম অমিয় মাইতি, সরি, রেফারেন্স নাম্বার দিলাম হয়তো সাপোজ 4123, নোটস রাখতে চাইলে নোটস রাখতে পারেন, মেম্বারকে বন্দনা অমিয় মাইতি করে দেওয়ার পর আপনি এটাকে সেভে ক্লিক করে দিন। দেখুন সঙ্গে সঙ্গে ওনার ছবিটি কিন্তু এখানে ওনার কাস্টমার ফোল্ডারে কিন্তু সেভ হয়ে গেল। তো এইভাবে ওনার যদি কোনো ডকুমেন্টেশন আপলোড করতে হয়, ওনার যদি কোনো রকমের, ধরুন আমি যদি কোনো পিডিএফ আপলোড করতে চাই, ওনার হয়তো কোনো ইনকাম ট্যাক্স ফাইল বলুন বা কোনো ওনার প্রেজেন্টেশন বলুন, যে কোনো রিপোর্ট বলুন, যদি পার্টিকুলার এনার কোনো রিপোর্টও আমি ওনার আন্ডারে অ্যাসাইন করতে চাও, সেটাও আমি করতে পারি। কোনো ডকুমেন্টেশন আপলোড করার জন্য অ্যাড ডকুমেন্টে ক্লিক করবেন, অ্যাড ডকুমেন্টে গিয়ে ক্লিক করার পর আপনাকে সাবজেক্ট দিতে হবে, তারপরে রেফারেন্স নাম্বার। আপনি যদি ডক ফাইল মানে ওয়ার্ড ফাইল আপলোড করতে চান, তাহলে ডক ফাইল সিলেক্ট করতে হবে। যদি সিএসএস ফাইল করতে চান, সিএসএস ফাইল। তারপরে অ্যাডোব রিডার, অ্যাডোব অ্যাক্রোব্যাট ফাইল, পিডিএফ ফাইল হলে আপনাকে পিডিএফ ফাইলটা সিলেক্ট করতে হবে। তারপরে আপনাকে সিলেক্ট ফাইলে গিয়ে ফাইলটা সিলেক্ট করতে হবে। যেমন অমিয় বাইতে ধরুন আমি এই লোন অপশানটা সিলেক্ট করলাম, গিয়ে ওপেন করে দিলাম, আমি সাবজেক্ট দিলাম ওনার লোন, রেফারেন্স নাম দিলাম লোন 123, দেওয়ার পরে ওকে করে দিলাম। দেখুন এই লোনের ইনফরমেশনটা কিন্তু ওনার সঙ্গে অ্যাসাইন হয়ে গেল। তো এইভাবে আপনি এক একটা কাস্টমারের সমস্ত ডকুমেন্টেশন, তার ছবি, তার প্যান কার্ড, তার আধার কার্ড, তার বন্ড, তার ডেটা শিট আপনি কাস্টমার ওয়াইজ অ্যাসাইন করে রাখতে চান, আপনার নিজের ইডিএমএস বানাতে চান, তাহলে কিন্তু আপনি আমাদের এই পেপারলেস অফিস সিস্টেমটি ইউজ করতে পারেন। এবং পরবর্তীকালে এটা আপনাদের ডিজিটাল ফরম্যাটের যে সফটওয়্যারগুলো আমাদের রয়েছে, যেমন ধরুন ওয়েলথ ম্যাজিক, সেগুলো কিন্তু কাস্টমাররাও নিজের অ্যাপের মাধ্যমে এই পরিষেবাগুলো পেতে পারে। তো যাই হোক, এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কাস্টমারের কাছে কাস্টমারের রিপোর্ট ছাড়াও, কাস্টমারের এছাড়াও ইমেজ ছাড়াও যদি আমি আমার রেকর্ড মেনটেন করতে চাই, আমার ডকুমেন্টেশনগুলো মেনটেন করতে চাই, সেটা আমি কিভাবে করব? তার জন্য আপনাকে যেতে হবে ওন ডকুমেন্টসে। ওন ডকুমেন্টসে গিয়ে আপনি আপনার ডকুমেন্টেশন কিন্তু এখানে আপলোড করতে পারেন। যেমন সিলেক্ট ফোল্ডারে গেলাম, সিলেক্ট ফোল্ডার, আপনার নিজস্ব ফোল্ডার আপনি সাজিয়ে রাখতে পারেন। এজেন্সি ডকুমেন্টস, কমিশন বিল, এডুকেশনাল সার্টিফিকেট, জিএসটি পেপার, ইনকাম ট্যাক্স, মাই সার্টিফিকেটস, এগুলো যে আপনার বিভিন্ন ক্যাটাগরিজ যে রয়েছে, সেটা আপনি নিজের এক একটা ফোল্ডার আপনি ক্রিয়েট করতে পারেন। আর যদি এগুলোর বাইরেও আপনার কোনো ফোল্ডার ক্রিয়েট করতে হয়, সেক্ষেত্রে আপনাকে ফোল্ডার ক্রিয়েট করার জন্য পাশে যে ক্রিয়েট ইউজার ফোল্ডার আছে, এই ক্রিয়েট ইউজার ফোল্ডারে ক্লিক করতে হবে।
ক্রিয়েট ইউজার ফোল্ডারে গিয়ে আপনি ক্রিয়েট করতে পারেন। যেমন ধরুন আমি এখানে হয়তো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাইছি যে আমার অফিসিয়াল ডকুমেন্টস, আমি অফিসিয়াল ডকুমেন্টস বলে একটা ফোল্ডার ক্রিয়েট করে দিলাম, ফোল্ডার ক্রিয়েটেড সাকসেসফুলি। তো আপনি এখানে দেখতে পাবেন, যদি আমি ডকুমেন্ট ম্যানেজারে যাই, কোন ডকুমেন্টসে গিয়ে আমি এখানে অফিসিয়াল ডকুমেন্টস বলেও আমি কিন্তু এখানে একটা রো দেখতে পাচ্ছি, মানে একটা ফোল্ডার দেখতে পাচ্ছি। তো আমি যদি কোনো অফিসিয়াল ডকুমেন্টসে আমি যদি আমার কোনো রকম ডেটা আমি আপলোড করতে চাই, করতে পারি। ইতিমধ্যে যেমন ধরুন আমি হয়তো কমিশন বিল, আমার কমিশন বিলগুলো আমরা এখান থেকে সাজিয়ে রেখেছি। যেমন ধরুন আমার LIC বন্ডস, বা আমি যে সমস্ত ইনফরমেশনগুলো সাজিয়ে রেখেছি, আমার ITR, যেগুলো ITRগুলো এইভাবে সাজানো রয়েছে। এরপরে যদি আমি মাই অফিসিয়াল ডকুমেন্টেশনে গিয়ে আমি কিছু ডেটা আপলোড করতে চাই, সেটাও কিন্তু আমি এখান থেকে করতে পারি। যেমন ধরুন আমি এখানে মাই অফিসিয়াল ডকুমেন্টসে গেলাম, অ্যাড ইমেজে গিয়ে ফাইলটা সিলেক্ট করলাম, আমি একটা ডকুমেন্ট ফাইল, ধরুন আমি মাই ডক্সে গিয়ে আমি একটা কোনো ট্রেড লাইসেন্সটা আমি এখানে আপলোড করতে চাইছি। আমি দিলাম ট্রেড লাইসেন্স, দেওয়ার পরে আমি এটাকে নাম্বার দিলাম 2020 দেওয়ার পর আপনি সেভ করে দিলাম, আমার ট্রেড লাইসেন্সটা আপলোড হয়ে গেল। যদি আমি কোনো ডকুমেন্টস আপলোড করতে চাই, আমি হয়তো PDF সিলেক্ট করলাম, PDF সিলেক্ট করে আমি পার্টিকুলার হয়তো আমার এই প্যান নাম্বারটা আমি এখানে আপডেট করতে চাইছি, যে আমি প্যান রেফারেন্স দিলাম, যদি প্যান নাম্বার আমি ধরুন দিয়ে দিলাম একটা, দেওয়ার পর ওকে করে দিলাম। তো এইভাবে আপনি একাধিক ডকুমেন্টেশন কিন্তু আপনি স্ক্যান করে আপনি আপনার সফটওয়্যারে আপনি রাখতে পারেন। তো এই ডেটাবেসগুলো যখন আপনি আপলোড করবেন, খেয়াল রাখবেন এটাগুলো অবশ্যই কিন্তু আপনাকে ব্যাকআপ নিতে হবে মাঝে মাঝে। আপনি ব্যাকআপটা নিলে তবেই কিন্তু এটা আপনার কার্যকারিতা রয়েছে। না হলে যদি কোনো কারণে ব্যাকআপ নিতে না পারেন, তাহলে কিন্তু আপনার এই অ্যাসাইনমেন্টটা থাকবে না। তো আরেকটা জিনিস আপনাকে পেপারলেস অফিস সিস্টেমে দেখিয়ে দিই। যেমন ধরুন আমি যে এই ডকুমেন্টেশনগুলো আপলোড করেছি, যদি আপনি মনে করেন যে কোনো কাকে আমি কি প্রেজেন্টেশন পাঠাচ্ছি, কাকে কি কোটেশন পাঠাচ্ছি, কাকে কি রিপোর্ট পাঠাচ্ছি, পার্টিকুলার ওই কাস্টমারেরও, ওই কাস্টমার হিসেবেও কাস্টমারেরও একটা অ্যাসাইন হয়ে থাকুক, সেটাও কিন্তু আপনি করতে পারেন। যেমন ধরুন আমি একটা করে দেখাই আপনাকে। যেমন ধরুন আমি প্রেজেন্টেশনে গেলাম, প্রেজেন্টেশনে গিয়ে আমি একটা কোনো পার্টিকুলার প্ল্যান আমি ক্যালকুলেশন করলাম। যেমন সাপোজ ধরুন আমি জীবন লক্ষ্য, জীবন লাভ ক্যালকুলেশন করে দেখাই। কাস্টমারের নাম হচ্ছে অমিয় মাইতি, বয়স দিলাম 35, আমি 25/16 দিলাম, পলিসিটা আমি করলাম, করে রিপোর্ট তৈরি করে এই রিপোর্টটা আমি ওনাকে যখন প্রেজেন্ট করছি, সেই রিপোর্টটাও যদি চাই যে অমিয় মাইতির সঙ্গে অ্যাসাইন হয়ে থাকুক, কবে কাকে কোন সময় কি প্রেজেন্টেশন দেওয়া হয়েছিল, কবে কাকে কোন সময় কি রিপোর্ট দেওয়া হয়েছিল, টোটালটাও কিন্তু আপনি এই সফটওয়্যারে মেনটেন করতে পারেন। এর জন্য কি আছে, এর জন্য যেটা অপশন আছে দেখুন, ঠিক আপনার প্রিন্টিং, এক্সপোর্ট, মেল এবং এর পাশে থিমের পাশেই রয়েছে একটি সাদা রঙের অপশন, অ্যাড দিস রিপোর্ট অ্যাজ ডকুমেন্ট টু পেপারলেস অফিস সিস্টেম। এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাকে কাস্টমারটা সিলেক্ট করতে হয়, কাস্টমার সিলেক্ট করে নেবেন। কাস্টমার সিলেক্ট করবেন ধরুন অমিয় মাইতি, তো অমিয় মাইতি আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে অটোমেটিক্যালি সাবজেক্টও তুলে নিয়েছে জীবন লাভ প্রেজেন্টেশন। আমি এজটা দিতে চাইছি না, এজটাকে ধরুন মেনশনটা উড়িয়ে দিলাম, এজটা সাবজেক্টটা রাখার দরকার নেই। রেফারেন্স নাম্বার দিলাম, হয়তো সাপোজ রেফারেন্স নাম্বার, কোটেশন নাম্বার যেটা ছিল সেটা দিতে পারেন, 1 2 3 4 যা দিলাম। দেওয়ার পরে আপনি যদি মনে করেন যে পুরো প্রেজেন্টেশনটা আপনি সেভ করবেন, আর যদি মনে করেন না পার্টিকুলার আমার এতগুলো রিপোর্ট দরকার নেই, আমার শুধু 1 নম্বর পেজটা দরকার বা 2 নম্বর পেজটা দরকার, যে পেজটা আপনার দরকার পার্টিকুলার সেই পেজটাও কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারেন। তারপরে আপনি সেভে ক্লিক করে দেবেন। এইটা টোটাল ডকুমেন্টেশনটা অমিয় মাইতির আন্ডারে কিন্তু অ্যাসাইন হয়ে যাবে। এবার যদি আপনি অমিয় মাইতির রিপোর্টে দেখেন, যদি ডকুমেন্ট ম্যানেজারে গেলাম, গিয়ে আপনি এখানে দেখুন অমিয় মাইতি সার্চ করুন, দেখুন এই যে জীবন লাভের যে প্রেজেন্টেশনটা ওনাকে দেওয়া হয়েছিল সেটাও কিন্তু ওনার
ডকুমেন্ট ম্যানেজারে ওনার পেপারলেস অফিস সিস্টেমে কিন্তু চলে এসেছে। তো এইভাবেও কিন্তু আপনি অ্যাসাইন করে রাখতে পারেন। তো ডকুমেন্ট ব্রাউজারটা হচ্ছে আপনার যত ডকুমেন্টেশন আপনার কম্পিউটারে আছে, আপনি যে কোনো পার্টিকুলার এখানে ক্লিক করে আপনি যে কোনো জিনিস আপনি এটা ইনস্ট্যান্ট ক্লিক করে দেখতে পারেন যে ওনাকে জীবনলাভ প্রেজেন্টেশনটা যে পাঠিয়েছিলেন আপনি দেখতে চাইছেন, তার জন্য আপনাকে কোনো জায়গায় গিয়ে ক্লিক করার দরকার নেই, জাস্ট ডকুমেন্ট ব্রাউজারে যান এবং ওই লিঙ্কে ক্লিক করুন, সঙ্গে সঙ্গে সেই পিকচারটি বা সেই ডকুমেন্ট ফাইলটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো এটি হচ্ছে আমাদের পেপারলেস অফিস সিস্টেম। তো আমি সকল আবার আনমিউট করছি, কেননা এর পরের যে প্রেজেন্টেশন সেক্টরগুলো ছিল বেসিক্যালি অলরেডি 7টা ক্রস করে গেছে। তো আপনাকে আমরা আনমিউট করছি আপনাদের। হ্যালো স্যার ব্যাকআপটা নিতে বললেন, ব্যাকআপের ওইখানটাই তো কোথায় থেকে হ্যাঁ, তো যাই হোক ব্যাকআপ রেস্টোরেশনটা আমি একটু দেখিয়ে দিতে চাইছি, কেননা এর পরবর্তীকালে অ্যাকচুয়ালি আমরা যে প্রেজেন্টেশন সেক্টরটা রেখেছিলাম সাবজেক্টটা আজকে হয়তো শুরু করতে পারবো না, কেননা প্রেজেন্টেশন আছে, প্ল্যান মিক্সিং আছে, পেপারলেস, তারপরে আপনার জীবন উমঙ্গের উপরে কিছু এক্সক্লুসিভ প্রেজেন্টেশন আমি রেখেছিলাম, যেগুলো হয়তো এখনো কোনো জায়গায় দেখানো হয় না। কিছু এক্সক্লুসিভ প্রেজেন্টেশন ছিল, সেটাও হয়তো আজকে আর দেখানো সম্ভব হলো না। তো আমি জাস্ট ব্যাকআপটা একটু বলে দিই। ব্যাকআপের ব্যাপারে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে ব্যাকআপটা আপনাকে কোনো থার্ড পার্টি জায়গায় ব্যাকআপটা নিতে হবে। আপনি ব্যাকআপটা আপনি আপনার কম্পিউটারেই রেখে দিলেন, সেটা করলে কিন্তু প্রপার ব্যাকআপ হলো না। ব্যাকআপ নেওয়ার সহজ প্রসেসটা কি আজকে এই ব্যাপারটা একটু বলে দিই। আমরা হয়তো আগামী দিনগুলোতে ব্যাকআপ রেস্টোরেশন অপশনটা দেখাতাম, এটা একটা বড় সাবজেক্টও ছিল, কি করে রেস্টোর করতে হয়, কি করে ব্যাকআপ করতে হয়। কিন্তু আজকে জাস্ট হালকা করে বলে দিই যে ব্যাকআপটা আপনারা নেবেন কি করে। জাস্ট আপনি সি ড্রাইভে যাবেন, মাই কম্পিউটারে সি ড্রাইভে যাবেন, মাই কম্পিউটারে সি ড্রাইভে গিয়ে যে এই যে ভিএমপি ব্যাকআপটা রয়েছে আপনার, এই ব্যাকআপ ফোল্ডারটা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ। এই ফাইলটা কপি করে আপনি আপনার পেন ড্রাইভে হোক, আপনার কোনো এক্সটার্নাল হার্ড ডিস্কে হোক, আপনি ব্যাকআপটা নিয়ে নেবেন। যদি কারো অন্য ড্রাইভে পাথটা চেঞ্জ করা থাকে, যেমন ধরুন আমার যেমন ব্যাকআপ নেওয়া আছে ডি ড্রাইভে ডেটাকম ফোল্ডারের মাধ্যমে, তো আমাকে কি করতে হবে, ডেটাকম ফোল্ডারটাকে কিন্তু কপি করতে হবে, এটা মাথায় রাখবেন। হ্যালো, হ্যাঁ সোমনাথ দা। হ্যাঁ বলুন। সোমনাথ দা, হ্যাঁ আমি পোড়াবাজার থেকে পার্থপ্রতিম ঘোষ বলছি ফ্রম পার্থদা বলুন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, আপনারা এই প্রোগ্রামটা করছেন। ব্যাকআপটাই প্রবলেম ছিল, দেখিয়ে দিলেন, খুব উপকার হলো। এবং আরেকটা রিকোয়েস্ট করব, এখন তো ক্লাসের সময় বলে যাচ্ছেন ভালোই বুঝছি, কিন্তু এই যে ইউটিউবে যে পাঠাচ্ছেন না, ওটা কিন্তু পরবর্তীকালে একটু একটু করে সময় মতো করে খুব করতে হেল্প করছে, এটা কিন্তু দারুণ উপকার হচ্ছে। হ্যাঁ, আমি অবশ্যই ইউটিউবে পাঠাবো। এবং আজকে খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, কেননা আজকে যে ক্লাসটা আমার ছিল, আজকের ক্লাসটা আমার যে কটা সাবজেক্ট ছিল সেগুলো একটুখানি বলে দিই। সাবজেক্ট সেটা আমরা অ্যাকচুয়ালি করতে পারবো না বোধহয়। আপনারা আজকে যেটা আমরা পূরণ করতে পেরেছি বেসিক্যালি সেটা হচ্ছে পেপারলেস অফিস সিস্টেম দেখাতে পেরেছি। এরপরে আমাদের আরো এখনো প্রায় 3-4টে অপশন রয়েছিল, ইন্ডিভিজুয়াল প্ল্যান প্রেজেন্টেশন, প্ল্যান মিক্সিং, ফ্যামিলি মিক্সিং এবং উমঙ্গের উপরে কিছু এক্সক্লুসিভ প্রেজেন্টেশন। ঠিক আছে, তো আপনারা এগুলো পরে দেখাবেন তো, এগুলো পরের ক্লাস দেখাবেন তো, পরের সেশনে নিশ্চয়ই দেখাবো। আমরা হয়তো ভেবেছিলাম 4-5টার মধ্যে কন্টিনিউয়াস করবো। অ্যাকচুয়ালি ভিজুয়াল ম্যাজিক প্রো সফটওয়্যারটা আপনারা বুঝতেই পাচ্ছেন অনেক ভাস্ট সাবজেক্ট, তো এটা এত কম সময়ের মধ্যে শেখানো সম্ভব নয়। তো একবারে বুড়ি ছুঁয়ে গেলেও তো হয় না, কোনো কোনো জিনিস আমাদের জিনিসটাকে এবারে এক্সপ্লেন করতে হয়। কেউ কিছু ভালো জানে, কেউ কিছুটা কম জানে, কিন্তু আমাদের সকলের জন্য কি নিয়ে সকলে বুঝতে পারবে সেভাবে আমাদের চলতে হয়। তো আজকে আপাতত এইটুকুই থাকুন, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্যান্ডামিক সিচুয়েশনে ডিজিটালি মাধ্যমকে ইউজ করে আরো ভালো বিজনেস করুন এবং সকলকে নিয়ে ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করুন। তো আজকের মিটিংটা আমরা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।